আমরা আপেক্ষিক বেগের ম্যাথ শুরু করে দিব। হ্যাঁ, বৃষ্টি ছাতার অঙ্ক পড়বো। তাহলে আপেক্ষিক বেগের একটা অ্যাপ্লিকেশন হলো বৃষ্টি এবং ছাতা। যে বৃষ্টি পড়বে, বৃষ্টি থেকে রক্ষা পেতে আমাদেরকে কত কোণে ছাতা ধরতে হবে, বুঝছো? এই হলো আমাদের টপিক, বৃষ্টি ছাতা। তো বৃষ্টি ছাতার অঙ্ক যেগুলো আছে, দেখো বৃষ্টি ছাতার অঙ্কগুলো দুই ভাবে দেওয়া থাকে। বৃষ্টি ছাতা, একটা হলো বাতাস উপস্থিত আছে, হ্যাঁ, একটা হলো বায়ুতে বাতাসের উপস্থিতি আছে, আর একটা হলো বায়ুতে বাতাস নেই। ঠিক আছে, এখন বাতাস যদি থাকে, বাতাস থাকার পর যে বৃষ্টি ধরবে, মানে ছাতা ধরবে, ওকে বলা হয় আরোহী। ওই আরোহী স্থির দাঁড়িয়ে থাকতে পারবে, অথবা আরোহী গতিশীল হতে পারে। বাতাস যদি নাও থাকে, তাও একই কথা, আমাদের যে আরোহী আছে, ওই আরোহী স্থির দাঁড়িয়ে থাকতে পারবে, অথবা আরোহী গতিশীল হবে। ঠিক আছে, এই কয়টা কেসের জন্য আমরা এই বৃষ্টির সাথে অঙ্কগুলো একটার পর একটা দেখবো। ঠিক আছে, এখন দেখো, ধরো বৃষ্টি আসলে কিভাবে পড়ে। মনে রাখবা, বৃষ্টি সর্বদা লম্ব ভাবে পড়ে, লম্ব ভাবে পড়ে। সর্বদা উলম্ব ভাবে পড়ে। দেখো এটার অর্থ কি? আচ্ছা, এখানে একটা বিশেষ কন্ডিশন আছে, যদি বাতাস না থাকে। বাতাস না থাকলে কেন পড়তেছে লম্ব ভাবে, এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, ধরো আমাদের তো পৃথিবী আছে নাকি, পৃথিবী এরকম করে কি বলতো, উপবৃত্তাকার, বা আমরা সাধারণত ধরে নিই গোলাকার পৃথিবী, এরকম ধরো পৃথিবী। এটা ধরো আমাদের কি আছে বলতো, পৃথিবীর কেন্দ্র। এটা কি বলতো, পৃথিবীর কেন্দ্র। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো পৃথিবীর পৃষ্ঠ। ঠিক আছে, মানে আমরা যার উপর দাঁড়িয়ে আছি, আমরা এখানে আছি, এর উপর আমরা আছি। তাই এখানে আমাদের কি আছে বলতো, মেঘ আছে। এটা ধরো কি বলতো, মেঘ। মেঘ থেকে কি পড়ে, বৃষ্টি পড়ে। তাহলে বৃষ্টির ফোঁটাগুলো ধরো এইভাবেই মুক্ত হয়েছে, বৃষ্টি নিচের দিকে পড়বে। এখন এখান থেকে বৃষ্টির ফোঁটা মুক্ত হয়েছে, এখান থেকে বৃষ্টির ফোঁটা মুক্ত হয়েছে। কাঁপতেছে স্বপ্নের অত স্বপ্নীল, মাঝখানে কাঁপা লাগবে তার মুখ থেকে না। তাহলে দেখো, এখন দেখো, কাঁপলে আরেকবার বলি, ওকে? তাহলে বৃষ্টির ফোঁটাগুলো কিভাবে পড়তেছে, লম্ব ভাবে নিচের দিকে পড়তেছে। ও, লম্ব ভাবে কেন পড়তেছে, এটা হলো কথা। এই পৃথিবী, আমরা জানি পৃথিবী বা মহাকর্ষে যে কোনো দুটি বস্তু পরস্পরকে কি করে বলতো, আকর্ষণ করে। পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তাহলে যে পৃথিবী যেটা আছে, এটা বৃষ্টির ফোঁটাগুলো কি ভাবে আকর্ষণ করবে। পৃথিবীর যে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, এটাকে কি বলা হয়, অভিকর্ষ বল। মহাকর্ষ বল হলো যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে বলে মহাকর্ষ বল। আর দুটি বস্তুর মধ্যে একটা যদি কি হয়, পৃথিবী হয়, তখন সে বলকে বলা হয় অভিকর্ষ বল, গ্রাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এই যে পৃথিবী এই বৃষ্টির ফোঁটাগুলোকে কি করবে বলতো, অভিকর্ষ বল দেবে। অভিকর্ষ বলের কারণে এগুলো কি হবে বলতো, লম্ব ভাবে নিচের দিক বরাবর পৃথিবী পৃষ্ঠের দিকে পড়বে। বুঝতে পারছো? এই তো লম্ব ভাবে বৃষ্টিগুলো নিচের দিকে পড়ে। এখন যদি বাতাস না থাকলে, এখন যদি বাতাস থাকে, ধরো এই দিক বরাবর বাতাস যাচ্ছে, এখন যদি বাতাস যদি আসে, তাহলে বৃষ্টি ফোঁটাগুলো লম্ব ভাবে পড়তে থাকবে। বাতাস এসে তাকে ধাক্কা দেবে না, ধাক্কা দিয়ে কি করবে, একটু ওই দিক বরাবর বাঁকে এইভাবে তির্যক ভাবে আসে।
তা বাতাস না থাকলে বৃষ্টি সর্বদা কিভাবে পড়ে বলো তো? লম্বভাবে পড়ে। মনে থাকবে এটুকু কথা? ঠিক আছে। এখন দেখো, তাহলে বৃষ্টি ছাতার আমরা এখান থেকে কিছু কি করলাম বলতো, বেসিক কথাবার্তা দেখলাম। আমরা 1 নাম্বার কেস পড়া শুরু করব। বৃষ্টি ছাতার বাতাস নেই। বাতাস যদি না থাকে তাহলে আমরা কখন কি হয়, কিভাবে ছাতা ধরতে হয়, এগুলো নিয়ে আমরা কি করবো বলতো এখন আলোচনা করবো। বুঝতে পারছো? তাহলে আমরা কি করি বলতো, কেস 1 পড়া শুরু করে দিই। এগুলো একটু জায়গা এখানে বার করে রেখে দেখ। তাহলে কেস 1, বাতাস নেই। তারপর আমরা বাতাস আছে এরকম অঙ্ক করবো, সমস্যা নেই। বাতাস নেই। দেখো একটা অঙ্ক দেই আমি। 10 মিটার/সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে কোন দিকে আরোহীকে কোন দিকে কিভাবে ছাতা ধরতে হবে যখন 1, আরোহী স্থির দাঁড়িয়ে থাকবে, 2, আরোহী 20 মিটার/সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করবে। দৌড়ানো শুরু করবে। ঠিক আছে? হয়েছে, তোলা হয়েছে। এখন দেখো, তাহলে 10 মিটার/সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আছে। এই অঙ্কে কি কোথাও বাতাসের বেগের কথা বলা আছে? কারণ বাতাস নেই। বাতাস, এই যে বাতাস যদি না থাকে, আরোহী 2 ভাবে থাকতে পারে। একটা আরোহী স্থির দাঁড়িয়ে থাকতে পারে, আরোহী কি হতে পারে? এই দেখো 1 নাম্বার, আরোহী স্থির দাঁড়িয়ে থাকবে। 2 কি বলতো, আরোহী এত বেগে দৌড়ানো শুরু করবে। তার আরোহী গতিশীল 2 নাম্বার। 1 নাম্বার অঙ্কটা যদি আমরা এখন কি করি বলতো, সলভ করি। দেখো 1 নাম্বার, 1 নাম্বার। তাহলে তুমি বৃষ্টির ফোঁটা নাও। এই ধরো একটা বৃষ্টির ফোঁটা নিছো, এখানে আর একটা বৃষ্টির ফোঁটা নিছো, আর একটা বৃষ্টির ফোঁটা নিছো। এগুলো কিভাবে পড়তেছে বলতো? উলম্ব ভাবে। তাহলে যে বৃষ্টির ফোঁটাগুলো এভাবে উলম্ব ভাবে নিচের দিক বরাবর পড়তেছে। বুঝছো? বাতাস নাই, কোনো কিছু নাই, তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। তুমি কি করছো বলো তো? এইভাবে দাঁড়িয়ে আছো, তুমি দেখতেছো বৃষ্টির ফোঁটাগুলো উলম্ব ভাবে পড়তেছে, আবার স্থির আছে। স্থির থাকলে তুমি কি দেখবা? বৃষ্টির প্রকৃত বেগই দেখবা। বুঝছো? এখন পর্যবেক্ষক যে আরোহী, আরোহী তো পর্যবেক্ষক নাকি? লোকটাই তো পর্যবেক্ষক, ওই কি করবে? ছাতা ধরবে। তাহলে এখানে লোকটা যদি কি হয় বলতো, পর্যবেক্ষক হয়, তাহলে এই যদি ছাতা ধরে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, তাহলে কিভাবে ছাতা ধরবে বলতো? উলম্ব ভাবে কি বৃষ্টি পড়তেছে না? তাহলে উলম্ব ভাবে কি করবে বলতো? ছাতা ধরবে। এই, তাহলে এটা ধরো ছাতা, এই তো সে উলম্ব ভাবে কি করবে বলতো? ছাতা ধরবে। বুঝছো? তাহলে এখান থেকে কমেন্ট কি লিখবে? তাহলে বৃষ্টি আমাদের যেটা ছিল, বৃষ্টি, বৃষ্টির বেগ এটাকে আমরা ধরলাম VR, ভেলোসিটি অফ রেইন, ভেলোসিটি অফ বৃষ্টির বেগ। এটা কত বলে দিয়েছে? 10 মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে আসলে অঙ্ক করার কোনো কিছু নাই। বলবা যে এখানে বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে, বৃষ্টিকে বাধা দেওয়ার মতো কেউ নেই, আরোহী ও স্থির। তাই আরোহী বৃষ্টি কি দেখবে? প্রকৃত বেগ দেখবে। বৃষ্টি থেকে রক্ষা পেতে আরোহীকে উলম্ব ভাবে ছাতা ধরতে হবে। উলম্ব ভাবে, উলম্ব ভাবে মানে কি? আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে। বুঝতে পারছো? হয় উলম্ব ভাবে বলতে পারো, অথবা বলতে পারো যে আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে কি ধরবে বলো তো? ছাতা ধরবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বলছি?
তাহলে আমরা যদি একবার এটা সংক্ষেপে বলেই দেই, কমেন্টটা যদি এখানে লিখে দেই যে বৃষ্টি থেকে রক্ষা পেতে, বৃষ্টি থেকে রক্ষা পেতে আরোহীকে উলম্বভাবে ছাতা ধরতে হবে। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা দেখো, বোঝো পরে একসাথে তুলে নিই, সমস্যা নেই। দেখো, তাহলে এখন দেখো আমরা দেখি এখানে 10 মিটার/সেকেন্ড বেগে উলম্ব ভাবে কি হচ্ছে বলতো, বৃষ্টি পড়ছে। তাহলে যে বৃষ্টি, এখানে একটা বৃষ্টি ফোঁটা নিলাম, এই বৃষ্টি ফোঁটাটা নিচের দিক বরাবর পড়তেছে উলম্ব ভাবে, ভিআর কত, 10 মিটার/সেকেন্ড বেগে। এখন আমাদের আরোহী আর স্পিন নাই, এ কি করছে, 20 মিটার/সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছে। এখন আরোহী কোন দিকে দৌড়াবে, সেই দিকেও দৌড়াতে পারে, এদিকেও দৌড়াতে পারে, যেহেতু কোনো দিক বলে দেয়নি, তোমার ইচ্ছা, তুমি যে কোনো দিকে ধরে নিতে পারো। তাহলে আমরা ধরলাম যে আরোহী যেটা আছে, আরোহী, এই আরোহী এদিক বরাবর কি করছে বলতো, দৌড়ানো শুরু করছে। ঠিক আছে, তার আরোহীর বেগ বা ব্যক্তির বেগ, এটাকে বলে ভি অফ এম, ভি অফ ভেলোসিটি অফ ম্যান, ব্যক্তির বেগ কত বলতো, 20 মিটার/সেকেন্ড। এখন বলো, বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, আমি স্থির দাঁড়িয়ে থাকলে তাকে লম্বভাবে দেখবো, আমি যখন দৌড়ানো শুরু করব তখন কি বৃষ্টিকে লম্বভাবে পড়তে দেখো? তুমি চিন্তা করো, দেখো, এটা তোমার প্র্যাকটিক্যাল জীবন অনেক দেখছো, যারা সাইকেল চালাইছো বা মোটর সাইকেল চালাইছো। তো তোমরা যদি হচ্ছে এমনিতেই যদি বৃষ্টিতে যদি দেখো, এমনিতেই যদি দাঁড়িয়ে থাকো, দেখো বৃষ্টি যদি লম্বভাবে পড়ে, যখন মোটর সাইকেল নিয়ে চালাবা তখন দেখবা তীর্যক ভাবে আসে কি করতেছে বলো তো, বৃষ্টি তোমাকে আঘাত করতেছে না? তাহলে তুমি গতিশীল অবস্থায় বৃষ্টির যে বেগটা দেখতেছো, ওটা বৃষ্টির প্রকৃত বেগ দেখতেছো না, কি বেগ দেখতেছো, আপেক্ষিক বেগ দেখতেছো। বুঝতে পারছো কি বলছি? অথবা এখন খেয়াল করো, দেখো, মনোযোগ দাও। তাহলে তুমি যখন গতিশীল হয়ে যাচ্ছ, যখন তুমি কি হচ্ছ, গতিশীল হয়ে যাচ্ছ, যখন তখন তুমি ওই বৃষ্টির আর প্রকৃত বেগ দেখবে না, কি দেখবা, আপেক্ষিক বেগ। তোমরা যখন বৃষ্টির ভিতর সিএনজিতে চলে যাও, বুঝছো, সিএনজি যদি দেখো দাঁড়িয়ে থাকে তাহলে দেখবা লম্বভাবে পড়তেছে, যদি বাতাস না থাকে প্রকৃতিতে। এখন তো সাধারণত ঝড়ো ঝড়ো বৃষ্টি হয় না, এখন তো বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি হয়, তো বাতাস থাকে না, তাই না? তাহলে তুমি খেয়াল করবা, দেখবা যদি সিএনজিতে চলে যাও অথবা গাড়িতে চলে যাও, বৃষ্টি এমনি যদি গাড়ি দাঁড়িয়ে থাকে, দেখবা ছাদের উপরে কি হচ্ছে বলতো, বৃষ্টি পড়তেছে। কিন্তু যখনই দেখবা যে গাড়িটা কি হয়েছে বলতো, চলা শুরু করছে, তখন দেখবা ওই সামনের দিকে যদি তাকাও কাছে, দেখবা কাছে এইভাবে তীর্যক ভাবে আসে কি করতেছে বলতো, বৃষ্টি আঘাত করতেছে। তাহলে বৃষ্টি কি আসলে তীর্যক ভাবে আসে না, তখন তুমি কি দেখতেছো, বৃষ্টির আপেক্ষিক বেগ দেখতেছো, প্রকৃত বেগটা দেখতে পারছো না। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো এই দুইটা ভেক্টরকে যদি আমরা এক জায়গায় নিই, এক বিন্দুতে যদি ক্রিয়া করি, তাহলে দেখো এই দিক বরাবর, এইখানে দেখো বৃষ্টি পড়তেছিল কি বলতো, লম্ব হবে ভিআর, 10 মিটার/সেকেন্ড। আর আমাদের যে ব্যক্তি আছে, এই ব্যক্তি এদিক বরাবর কি হচ্ছিল বলতো, ভিএম, এ 20 মিটার/সেকেন্ড বেগে এই দিক বরাবর দৌড়াচ্ছিল। তাহলে ব্যক্তি দৌড়ানো অবস্থায় যখন বৃষ্টির বেগটা দেখবে, তখন সে তার এই বেগটা আর দেখতে পারবে না। এখন দেখো তো, তোমাদেরকে এরকম একটা জিনিস পড়েছিলাম না, যে নন লিনিয়ার মোশন, একজন একদিকে আর একজন একদিকে, এই গতিশীল অবস্থায় যদি এর দিকে তাকায় কোন দিকে পড়তে দেখবে, তার থেকে দূরে সরে যেতে দেখবে, দেখছিলাম না? তাহলে বৃষ্টিটা দেখবে এর থেকে দূরে সরে দিয়ে এভাবে তীর্যক ভাবে পড়তেছে। বুঝতে পারছো? আমরা বের করে দেখবো, দেখো বের করে দেখবো। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বা আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ বার করবো, তাই না? কারণ সে এখন গতিশীল, আরোহীটা গতিশীল অবস্থায় বৃষ্টির প্রকৃত বেগ দেখবে না, কি দেখবে, আপেক্ষিক বেগ দেখবে। তাহলে আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, এটাকে আমরা কি দ্বারা লিখবো বলো, ভি আর এম, আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে ভি আর এম সমান কি হবে, ভি আর মাইনাস ভি এম। বলো এটা আসবে কি আসবে না? তাহলে এটা সমান তুমি কি লিখতে পারবা, ভি আর প্লাস মাইনাস ভি এম, এটা আমাদের কি চলে আসবে, ভি আর এম। বুঝছো না বুঝো না বলো? তাহলে এটা আসলে আমাদের হলো ভি আর এম। এখন বলো, ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ, এটা কার কার লব্ধি, ভিআর এবং মাইনাস ভিএম, ভিআর এবং, তাহলে ভিআর তো আমাদের কাছে আছে, আমরা যদি ভিআরএম টা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, মাইনাস ভিএম লাগবে না?
তাহলে এখন বলো মাইনাস ভিএম কোন দিক বরাবর হবে? এদিক বরাবর আমাদের কি হবে রে? মাইনাস ভিএম। বোঝা গেল কি বললাম? এখন ভিআরএম টা কার কার লব্ধি? ভিআর এবং মাইনাস ভিএম। তাহলে ভিআর এবং মাইনাস ভিএম এই দুটা লব্ধি কোন দিক বরাবর যাবে? এই মাঝখানে কোন একটা দিক বরাবর যাবে, ঠিক কিনা? তাহলে এইটাই আমাদের কি আসবে বলতো? ভি আর এম। তাহলে এইটাই হলো আমাদের ভি আর এম। বুঝলে? কোনো সমস্যা আছে? হুম। দেখো এটার মান কত আসে এখন দেখো। তাহলে এখান থেকে দেখো খেয়াল করো। তাহলে এটার মান বার করতে পারবা না এখন? কেমনি করবো বলো? ভিআরএম এর মান এখানে দেখাই, বোর্ড মিশাচ্ছি না, এখানেই সব থাক। তাহলে ভিআরএম সমান কত আসবে? রুট ওভার ভিআরএম টা কার কার লব্ধি? ভিআর এবং মাইনাস ভিএম। ভিআর মাইনাস ভিএম। তাহলে লব্ধি বার করার জন্য এটার মান জানা লাগে, এটার মান জানা লাগে। তাহলে ভিআর এর মান কত রে? 10, তার উপর স্কয়ার। ভি মাইনাস ভিএম এর মান কত হবে? 20, 20 তার উপর স্কয়ার প্লাস 2 ভিআর ভিএম cos ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এটা এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে পর টু থাকবে না। তাহলে 400 প্লাস 100 কত আসে? 500। ঠিক আছে, তাহলে 10 রুট 5 এটা আসবে কি বলতো? বৃষ্টির লব্ধি বেগের মান। এখন কথা হলো বৃষ্টি কোন দিকে পড়বে এটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা ধরলাম এই বৃষ্টি যেটা আছে, বৃষ্টিটা এখন উলম্ব রেখার সাথে, উলম্ব রেখার সাথে থিটা কোণে কি করতেছে বলতো? পড়তেছে, থিটা কোণে পড়তেছে। উলম্ব রেখার সাথে যদি থিটা কোণে পড়ে তাহলে আমরা লব্ধির দিক বার করতে পারবো না এখন বলো? তাহলে থিটা ইকুয়াল কি লিখবো? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, কার সাথে অ্যাঙ্গেল ধরছি আমরা? ভিআর প্লাস বাকি আছে কি? ভিএম। তাহলে ভিএম এর সাথে কি হবে? cos ভিএম এর সাথে হবে sin ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মানে কত? 1 না? তাহলে ভিএম ইনটু 1 কত হবে? ভিএমই হবে। নিচে কত আসবে? ভিএম cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি কত? 0 না? এইটুকু 0 হয়ে যাবে। তাহলে 0 হলে এইটাই শুধু থাকবে। বুঝছো? তাহলে লম্বভাবে থাকলে যার সাথে অ্যাঙ্গেল তাকে কি করবা? নিচে লিখে দিবা। যে দুইটা লব্ধি বার করবা এই দুইটা যদি পরস্পর লম্বভাবে থাকে, যার সাথে অ্যাঙ্গেল তাকে নিচে লিখে দিবা, বাকিটাকে উপরে লিখে দিবা, তাহলে হয়ে যাবে। বুঝছো? তাহলে এখান থেকে থিটা সমান কত আসে দেখো তো ভাইয়া? tan ইনভার্স ভিএম টা হচ্ছে 20, 10। তাহলে tan ইনভার্স 2 দেখো তো কত আসে? tan ইনভার্স 2 দাও। 63.43 ডিগ্রি। বুঝছো? তাহলে এখন দেখো তো কমেন্ট কি লিখবা? তাহলে আরোহী, এই তো আরোহী এদিক বরাবর যাচ্ছিল, তাহলে আরোহী যদি এখানে চলে আসে, দেখো আরোহী কিভাবে বৃষ্টিতে পড়তে দেখবে। আরোহী এখানে আছে, আরোহী দেখতেছে বৃষ্টিটা এভাবে তীর্যক ভাবে আসতেছে, আর লম্বভাবে আসতেছে না। লম্বভাবে আসতেছিল, আমি লম্বভাবে দেখবো না। আমি যখন দৌড়ানো শুরু করতেছি, বলো দৌড়ানো শুরু করলে তুমি কি মনে করো? বৃষ্টি একটু তীর্যক ভাবে আসতেছে না? এই দেখো কি হয়েছে, তীর্যক ভাবে চলে আসছে। বুঝছো কি বলছি? তাহলে বৃষ্টি থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে ছাতা তুমি কিভাবে ধরবা? এই তীর্যক ভাবে ছাতা ধরবা। বুঝছো কি বলছি? কত ডিগ্রি কোণে ছাতা ধরলা? এটা উলম্ব রেখা ছিল, এর সাথে কত ডিগ্রি কোণে? থিটা কোণে। এই উলম্ব রেখাকে যদি ভালো করে দেখাইতে চাও, এই তোমার এখানে যদি দেখাইতে চাও তাহলে এখানে একটা উলম্ব রেখা অঙ্কন করো। বলো এইটার এটা সমান্তরাল সরলরেখা না? এটা তাদের ছেদক না? ছেদকের বিপরীত পাশে কোণ, একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান। তাহলে এটা থিটা হলে এটাও কি হবে? তার মানে এইভাবে আগে উলম্ব ভাবে পড়তেছিল, উলম্ব ভাবে ছাতা ধরছো, যখনই দৌড়ানো শুরু করছো তখন দেখতেছো বৃষ্টিটা তীর্যক ভাবে আছে, তাহলে তুমি কি করছো? উলম্বের সাথে একটা কোণ করে এটা আগে উলম্ব ভাবে ছাতা ধরেছিল, দৌড়ানো শুরু করছো দেখতেছো তীর্যক ভাবে বৃষ্টি আসতেছে, তাহলে তুমি এই ছাতাটাকে কি করবা? এভাবে হেলে ধরবা। বুঝছো? তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে হালালে? এই কোণ করে হালালে না? তাহলে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে সে সামনের দিকে হেলে ধরবে নাকি পিছনের দিকে হেলে ধরবে? ব্যক্তি কোন দিকে যাচ্ছিল? এদিকে না? তাহলে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখান থেকে আমরা কমেন্ট কি লিখবো? এখান থেকে আমরা কমেন্ট লিখবো, কমেন্ট লেখার মতো জায়গা নেই। তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে 63.43 ডিগ্রি কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে, ছাতা ধরতে হবে। বুঝছো কি বলছি? তাহলে এখান থেকে আমরা কি লিখবো বলতো? কমেন্টটা লিখে দেবো। নিচে কমেন্ট লিখতেছি, তারপরে এটা তোলো। তাহলে দেখো বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে
63.43 কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। ছাতা ধরতে হবে। তাহলে এখান থেকে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোন দিকে হেলে ছাতা ধরতেছো আর কার সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতেছো। বুঝছো? এটি কি কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছো? তাহলে এইটুকু আমরা একটু তোলো। আচ্ছা দেখো, এদিকে খেয়াল করো তো, এ থিটা ইজ ইকুয়াল যে আমরা বার করছি, দেখো থিটা ইজ ইকুয়াল আমাদের এটা কি ছিল, tan ইনভার্স, উপরে কি ছিল দেখো তো, আরোহীর বেগ, নিচে কার বেগ, বৃষ্টির বেগ। তাহলে এ বাতাস যদি না থাকে, তাহলে যে কোণ বার করার উপায় হলো থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স আরোহীর বেগ ডিভাইডেড বাই কি বলতো, বৃষ্টির বেগ, বাতাস না থাকলে। বুঝছো? কিন্তু এই কোণটা কার সাথে কোণ, এটা হলো উলম্বের সাথে কোণ। কার সাথে? উলম্বের সাথে। এখন যদি উলম্বের সাথে না বলে, তুমি দেখো ছাতাটা এইভাবে ধরছো না, এখন এটা উলম্বের সাথে কতটুকু কোণ সেটা তুমি বলছো। কেউ যদি আনুভূমিকের সাথে কতটুকু কোণ করে ধরছে সেটা যদি বার করতে বলে, যে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে হেলিয়ে ধরতে হবে সেটা বের করো। তাহলে আনুভূমিকের সাথে কোন কোনটা হবে বলো? তাহলে আনুভূমিকের সাথে কোণ, এটা আনুভূমিক রেখা না, আনুভূমিকের সাথে কোণ মানে কি, এই কোণটা না, এই কোণটাকে ধরো আমরা ধরলাম থিটা প্রাইম। তাহলে এই কোণ যদি থিটা প্রাইম হবে, তাহলে এটাও কি হবে, থিটা প্রাইম হবে না? কারণ এইটা আর এটা সমান্তরাল সরলরেখা, এটা তাদের কি বলতো, ছেদক। বিপরীত পাশে কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে যদি আমরা থিটা প্রাইম বের করতে চাইতাম, দেখো তো থিটা প্রাইম ইজ ইকুয়াল আমরা কি লিখতাম, tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে। তাহলে এবার থিটা প্রাইমটা কার সাথে, এটার সাথে না, ভিএম এর সাথে। তাহলে ভিএমটা ওখানে থাকতো, নিচে থাকতো। তাহলে উপরে কি হতো, ভিআর সাইন 90 ডিগ্রি, নিচে কত আসতো, ভিআর কস 90 ডিগ্রি, তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারতাম, tan ইনভার্স ভিআর ডিভাইডেড বাই ভিএম। এখন 90 ডিগ্রি কোথা থেকে আসলো, ওই তো যাই যে দুটো লব্ধি নিচ্ছি সেই দুটার মধ্যবর্তী কোণ এখানে লিখতে হয়, তাই না, লব্ধির দিকে সূত্রে। তাহলে এটা আমাদের কি আসলো বলতো, থিটা প্রাইম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, থিটা প্রাইম ইজ ইকুয়াল tan ইনভার্স, উপরে আবার কি চলে আসে, বৃষ্টির বেগ, নিচে কি চলে আসছে বলো, আরোহীর বেগ। বোঝা গেল কি বললাম? তাহলে যদি উলম্বের সাথে কোণ হয়, তাহলে আরোহীর বেগ ডিভাইডেড বাই কি, বৃষ্টির বেগ। আর আনুভূমিকের সাথে হলো বৃষ্টির বেগ ডিভাইডেড বাই, উল্টে দিও খালি। বুঝছো কি বলছি? তাহলে এটা আনুভূমিকের সাথে, বুঝলেন? কোনো সমস্যা আছে? ঠিক আছে, তুলে রাখো। আচ্ছা দেখো, আমি এই জিনিসগুলোকে আরো সিম্পলিফাই করে দিচ্ছি, দেখো আরো সিম্পলিফাই করে শর্টকাট আকারে লিখে দিচ্ছি, যাতে এই সব কিছু একটা জায়গায় তুমি পেয়ে যাও। দেখো তাহলে এগুলোকে যদি আমরা শর্টকাটে লিখে দিই, শর্টকাট বলতে কোনো কিছু নাই দুনিয়াতে, সবকিছু বুঝতে হবে। আমরা সবকিছু বুঝছি না, বোঝার পরে আমরা একটু যাতে এক নজরে পরীক্ষার আগে রাতে দেখে মনে রাখতে পারি, সেই জন্য আমরা এইভাবে একটা জায়গায় নোট করে রাখতে পারি, যে বাতাস না থাকলে, বাতাস না থাকলে, কথা হলে মাথা ফাড়া ফেলতে একেবারে, বাতাস না থাকলে কি হবে, স্থির দাঁড়িয়ে থাকা আরোহী, স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কিভাবে ছাতা ধরবে বলো, উলম্ব ভাবে ছাতা ধরবে। বাতাস নাই, বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টি কিভাবে পড়বে, উলম্ব ভাবেই পড়বে। তাহলে উলম্ব ভাবে কি করবে বলো তো, ছাতা ধরবে। 2, আরোহী
গতিশীল হলে, তাহলে উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ থিটা ইকুয়াল কি লিখবো, tan ইনভার্স আরোহীর বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, আর আনুভূমিকের সাথে কোণ থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স বৃষ্টির বেগ ডিভাইডেড বাই কার বেগ, আরোহীর বেগ। এটা যদি চিত্র দেখতে চাও, তাহলে ধরো ব্যক্তি এদিক বরাবর দৌড়াচ্ছিল, এটা হলো ভিএম, বৃষ্টি লম্বভাবে পড়তেছিল ভিআর, তাহলে ব্যক্তির সাপেক্ষে আমরা কি করব, বৃষ্টির আপেক্ষিক বেগ বার করব, তাহলে ব্যক্তির বেগটাকে কি করতে হবে, উল্টা দিতে হবে, এটা হবে মাইনাস ভিএম। তাহলে এটা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা আসবে হলো ভি আর এম, এই তো এটা হলো ভি আর এম। তাহলে যে উলম্বের সাথে কোণ হলে কি হবে, এইটা, তখন আরোহীকে এইভাবে কি করতে হবে, ছাতা ধরতে হবে, এখানে যদি একটা আরোহী থাকে, তাহলে এটা উলম্বের সাথে কোণটাও কি হবে বলতো, থিটা হবে, এটা উলম্বের সাথে কোণ এইটা। আর যদি আনুভূমিকের সাথে কোণটা নিচে দেখে রাখতে চাও, তাহলে ধরো ব্যক্তি এদিক বরাবর দৌড়াচ্ছিল, এটা হলো ভিএম, বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, এটা কি ভিআর, ব্যক্তির সাপেক্ষে যখন বৃষ্টির আপেক্ষিক বেগ বার করবো, তাহলে ব্যক্তির বেগটাকে কি করতে হবে, উল্টে দিতে হবে, আর এই দুটা লব্ধি বেগ যেটা আছে এটা এই দুটার মাঝখান বরাবর কি আসবে বলতো, চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের আসলে হলো ভি আর এম। এখন আনুভূমিকের সাথে যদি কোণ নিতে চাই, আনুভূমিকের সাথে কোণ মানে হলো এইটা, এইটা মানে হলো কি বলতো এইটা, তাহলে এখানে যদি ছাতা ধরো তুমি, তাহলে ধরো আনুভূমিকের সাথে এই কোণে ছাতা ধরছিলা, ঠিক আছে, এই তো এটা হলো থিটা, হলো এটাও কি হবে বলতো, থিটা। এইটুকু মাথায় থাকলেই, তাহলে বাতাস যদি উপস্থিত না থাকে, তাহলে কিভাবে ছাতা ধরতে হবে তার সবকিছু এখানে আছে। বুঝছো কি বলছি? তাহলে বাতাস তো নাই, খুব সহজে আমরা অঙ্কগুলো করলাম। এবার যদি বাতাস থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, চলো। এখন দেখো, তাহলে আমরা প্রকৃতিতে যদি বাতাস উপস্থিত না থাকে, তাহলে কিভাবে ছাতা ধরতে হবে, হ্যাঁ, এরকম আমরা অঙ্ক দেখলাম। এখন যদি বাতাস উপস্থিত থাকে, তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে কিভাবে ছাতা ধরতে হবে, এই কেসটা নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। তাহলে এখন দেখো, কেস টু, বাতাস আছে, কেস টু, বাতাস আছে। তাহলে দেখো ম্যাথ, দেখো একবার ম্যাথ দিয়ে আমরা প্র্যাকটিস করি। 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, ফোর মিটার পার সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে বাতাস বইছে, বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে
কিভাবে ছাতা ধরতে হবে যখন এক আরোহী পূর্বমুখী হয়ে স্থির দাঁড়িয়ে থাকবে, দুই আরোহী পশ্চিমমুখী হয়ে স্থির দাঁড়িয়ে থাকবে, তিন আরোহী 8 মিটার/সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে দৌড়ানো শুরু করবে, আরোহী 4 মিটার/সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে দৌড়ানো শুরু করবে, 5 আরোহী 2 মিটার/সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে দৌড়ানো শুরু করবে, 6 আরোহী 8 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে দৌড়ানো শুরু করবে, 7 আরোহী 4 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে দৌড়ানো শুরু করবে, 8 আরোহী 2 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম হতে পূর্ব দিকে দৌড়ানো শুরু করবে। এই 8টা প্রশ্ন করতে পারলে 20টি শতাংশ শেষ। হয়েছে? হুম, দেখো আমরা এই পাশে যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু ফাঁকা জায়গা কাজে লাগাই না। দেখো আমাদের উদ্দীপকে যা যা দেওয়া আছে আমরা আগে সেটা কি করে নেই বলতো, অঙ্কন করে নিই। ওকে, দেখো যেভাবে অঙ্ক করতেছি এভাবে সবগুলো অঙ্ক করবা, এই প্রসেস মেনে চলবা, তাহলে তোমাকে আটকানোর মতো কেউ নাই। 10 মিটার/সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, তাহলে দেখো এটা ধরো বৃষ্টির বেগ, বৃষ্টি বেগকে যেন আমরা কি দ্বারা প্রকাশ করলাম ভাইয়া, ভি আর, কত 10 মিটার/সেকেন্ড। 4 মিটার/সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে বাতাস বইছে, পূর্ব দিক কোনটা পশ্চিম দিক কোনটা, এটা হলো আমাদের পূর্ব, ডান পাশে, এটাকে আমরা ধরলাম পশ্চিম, উপরের দিক এটা আমাদের কি উত্তর, আর নিচের দিক এটা আমাদের কি বলতো দক্ষিণ। সবসময় মনে রাখবা আমরা এটা মেনটেন করে অঙ্কন করব। তাহলে পূর্ব হতে পশ্চিম দিকে বাতাস বইছে, তাহলে বাতাস বইছে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে এই দিক বরাবর বাতাস বইছে, একই বিন্দুতে এতে সবগুলো একই বিন্দুতে অঙ্কন করে নিবা যা যা দেওয়া থাকবে। তাহলে এই বিন্দুতে আমরা কি নিলাম বলতো, বাতাস নিলাম, এটা ভি অফ এয়ার, ঠিক আছে, ভেলোসিটি অফ
ইয়ার, বাতাসের বেগ। এটা বলে দিয়েছে তোমাকে কত, 4 মিটার/সেকেন্ড। এখন আরোহী যে আছে আমাদের, এ পূর্বমুখী হয়ে কি আছে বলতো, স্থির দাঁড়িয়ে আছে। তার মানে একটা আরোহী যদি নাও, তাহলে এ কি করে আছে, পূর্বমুখী হয়ে কি আছে বলতো, স্থির দাঁড়িয়ে আছে। এই পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে যে পূর্বমুখ করে দাঁড়িয়ে থাকা কোন একটা ব্যক্তি, আমি ধরো হাত ইনকে করে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, পূর্বমুখ করে, পূর্বমুখ করে, তার মানে পূর্ব দিকে আমি মুখ করে কি আছি বলতো, স্থির দাঁড়িয়ে আছি। বুঝতে পারছো? এখন এদিকে একটু মনোযোগ দাও। আমাদের যে আরোহী বা যে পর্যবেক্ষক এ কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। পর্যবেক্ষক কি অবস্থায় আছে, এখন পর্যবেক্ষক যদি স্থির অবস্থায় থাকে, পর্যবেক্ষক যাকে দেখবে তার কি দেখবে, প্রকৃত বেগ দেখবে, তার কি দেখবে। এখন একটু মনোযোগ দাও। বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, লম্বভাবে পড়তো যদি না বাতাস থাকতো। এখন এই বৃষ্টিটা যখন লম্বভাবে পড়তেছে, প্রকৃতিতে বাতাস এসে বাতাসটাকে কি করে দিচ্ছে, বাঁকে দিচ্ছে। অর্থাৎ এই আরোহী দেখবে বা পর্যবেক্ষক দেখবে বৃষ্টিটা আসলে বাতাস থাকার কারণে কিভাবে আসতেছে বলতো, তির্যক ভাবে আসতেছে। তাহলে এই দিক বরাবর কি হচ্ছে বলতো, এই দিক বরাবর বৃষ্টি পড়তেছে লম্বভাবে, বাতাস এই দিক বরাবর বাধা দিচ্ছে। তার মানে এই যে বৃষ্টিটা আর লম্বভাবে পড়বে না। বৃষ্টিটা কত বেগে পড়বে, বৃষ্টি এবং বাতাসের লব্ধি বেগ নিয়ে কি করবে বলতো, পড়বে। বুঝছো? তাহলে এই যে বৃষ্টি এবং বাতাসের যে লব্ধি বেগ, এটা আমরা কোন দিক বরাবর দিলাম বলতো, এই দিক বরাবর দিলাম। এই লব্ধি বেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, ভি অফ ক্যাপিটাল আর, ভি অফ, অর্থাৎ বৃষ্টির কি বলতো, লব্ধি বেগ, বৃষ্টির, মনে রাখবা, রিমাইন্ড ইট, বৃষ্টি এবং বাতাস, বৃষ্টি এবং এই দুটার মাঝখানে কখনো আপেক্ষিক বেগ হয় না। এই দুটার মাঝখানে কখনো কি হয় না, এই দুটার মাঝখানে সবসময় কি হয় বলতো, লব্ধি বেগ হয়। তোমরা নদী নৌকার অঙ্ক করে আসছি না আমরা, নদী নৌকার অঙ্কে যে আমরা করে আসলাম, ধরো একটা নৌকা, এই নৌকাটা তুমি এইভাবে তির্যক ভাবে কি করছো বলতো, ধরো এই দিক বরাবর কি করছিল, যাত্রা করছিলাম। তাহলে যে স্রোত, এই দিক বরাবর যখন আসে তাকে কি করতে বলতো, ধাক্কা দিত। স্রোত এসে তাকে কি করতে বলতো, ধাক্কা দিত। তখন এটা কিন্তু এই দিক বরাবর কি হতো বলতো, বাইকে যাইতো। এটা আমরা কি নিছিলাম, এই যে স্রোত এবং নৌকার এই দুটার কি নিছিলাম বলতো, লব্ধি বেগ নিছিলাম। বুঝছো? তাহলে স্রোত এবং নৌকা এই দুটো একই বিন্দুতে আসে কি করে বলতো, মিলিত হয়, মিলিত হয়ে একটা আরেকটাকে কি করে বলতো, বাধা দেয়, যার ফলে এদের ভিতরে কি হয়, লব্ধি বেগ হয়। ঠিক একইভাবে বৃষ্টি এবং বাতাস এই দুটার মাঝখানে সর্বদা কি হবে বলতো, লব্ধি বেগ হবে। কারণ এই দুটার মাঝখানে কেউ কি নাই, পর্যবেক্ষক নাই। পর্যবেক্ষক কে ওরা, পর্যবেক্ষক কে এটা, তাহলে কার সাপেক্ষে বার করবো ওখানে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই দুইটা প্রকৃতিতে কি হয়ে যাবে বলতো, একটা আর একটাকে বাধা দেবে, বাধা দিয়ে একটা লব্ধি বেগ নিয়ে কি আসবে বলতো, এই পর্যবেক্ষক তাকে দেখতে পারবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো, নোট। নোট হলো বৃষ্টি এবং বাতাসের মধ্যে কখনো কি হয় না, আপেক্ষিক বেগ হয় না। বৃষ্টি ও বাতাসের মধ্যে কখনোই লব্ধি বেগ হয় না। ও সরি, লব্ধি বেগ হয় না বলতে কি বুঝতেছি, আপেক্ষিক বেগ হয় না। হ্যাঁ, আপেক্ষিক বেগ হয় না। কি হয়, লব্ধি বেগ হয়। ঠিক আছে? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বাতাস এসে তাকে লম্বভাবে পড়তে দিল না, কি করলো বলতো, ধাক্কা দিল, যার ফলে বৃষ্টিটা একটু কি হলো, বেঁকে গেল। বৃষ্টিটা একটু কি হলো, বেঁকে গেল। তার বৃষ্টিটা এভাবে বেঁকে গেল, বৃষ্টিটা যদি এভাবে বেঁকে যায়, তাহলে আরো যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়, তাহলে তাকে ছাতা কিভাবে ধরতে হবে, এর সাথে বেঁকেই ছাতা ধরতে হবে। এর সাথে বেঁকে কি করতে হবে, ছাতাটাকে কত করে ধরতে হবে, আমরা ধরলাম উলম্বের সাথে কি করছে বলতো, থিটা কোণ উৎপন্ন করছে। এটা উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ, উলম্ব রেখার সাথে। তাহলে এটা যদি উলম্ব রেখার সাথে হয়, তাহলে এটাও কি হবে, উলম্ব রেখার সাথে হবে। তাহলে উলম্ব রেখার সাথে এটাও কি হবে বলতো, আমাদের থিটা কোণ হবে। ঠিক আছে? আর বৃষ্টি কত বেগে পড়তেছে এটাও যদি বার করতে চাও, তাহলে বৃষ্টির লব্ধি বেগ ভিআর, এটার মান বার করতে পারবা না। ভিআর সমান কত আসবে, রুট ওভার ভিআর এর উপর স্কয়ার প্লাস ভি এর উপর স্কয়ার প্লাস 2 ভিআর ভি এ cos 90 ডিগ্রি, এটুকু 90 ডিগ্রি না, তাহলে ওটুকু শূন্য হয়ে যাবে। তাহলে বৃষ্টির লব্ধি বেগের মান আসবে হচ্ছে 10 এর উপর স্কয়ার করলে কত আসবে রে, 100। 4 এর উপর স্কয়ার করলে কত আসবে, তাহলে রুট ওভার 100
116, যাই হোক √116। এখন বৃষ্টি কত কোণে পড়তেছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটা আমরা কি করব? থিটা বের করব। থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, আর বাকিটা কি আছে? ভি, লম্ব ভাবে আছে, বাকিগুলো লেখার দরকার নাই, ভি এ ডিভাইডেড বাই ভি আর। তাহলে থিটা ইজ ইকুয়াল কত আসবে? tan ইনভার্স ভি এর মান কত? 4, আর ভি আর এর মান কত রে? 10। কত ডিগ্রি আসে দেখো তো? 21.8 ডিগ্রি। ঠিক আছে, আসুক মান তোমরা বার করে নিয়ে, সমস্যা নাই। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি দেখতেছি, এখান থেকে আমরা নোট কি দেখতেছি? নোট হলো স্থির দাঁড়িয়ে থাকা আরোহী বৃষ্টি থেকে রক্ষা পেতে, স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী আরোহী, কোন মুখী আরোহী? বৃষ্টি থেকে রক্ষা পেতে উলম্বের সাথে 21.8 ডিগ্রি কোণে হেলে, সামনের দিকে না পিছনের দিকে? বলো, সামনের দিকে হেলে ধরবে না পিছনের দিকে? ব্যক্তি এদিক বরাবর দাঁড়িয়েছিল না, পূর্বমুখী দাঁড়িয়েছিল না? বৃষ্টি আসতেছে এইদিকে, এই যে তির্যক ভাব, তাহলে তুমি কোন দিকে ছাতা ধরবা? সামনের দিকে হেলে ছাতা। বুঝছো কি বলছো? এখান থেকে আমরা কমেন্ট কি লিখবো? কমেন্ট, বৃষ্টি হতে রক্ষা পেতে, বৃষ্টি হতে রক্ষা পেতে পূর্বমুখী আরোহীকে উলম্বের সাথে 21.8 ডিগ্রি কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। 1 নাম্বার কি বোঝা গেছে? হুম, এখন দেখো আমি এগুলো মিশিয়ে দিলাম, কারণ ধরো খাতায় তো তোমাদের সবকিছু তোলা আছে, হ্যাঁ, আর আমি এখানে করতেছি। দেখো 1 নাম্বার ওটা হয়ে গেল, 2 নাম্বারটার দিকে তাকাও। দেখো এবার ব্যক্তি স্থির দাঁড়িয়ে আছে কোন দিকে হয়ে? পশ্চিমমুখী। স্থির দাঁড়িয়ে আছে কোন দিকে হয়ে? পশ্চিম দিকে হয়ে। তাহলে আমরা দেখি বৃষ্টি কিভাবে পড়তেছিল? লম্ব ভাবে। এটা আমাদের ভিআর, যার মান কত? 10 মিটার পার সেকেন্ড। ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দৌড়াচ্ছিল, এটা হলো ভিএম, এর মান কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আরোহী যে আছে, যে আমাদের যে আরোহী যে আছে, ঠিক আছে, আরোহীটা এই যে পশ্চিম মুখ হয়ে কি আছে বলতো? দাঁড়িয়ে আছে, তার মানে এদিক হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা লম্বভাবে পড়তেছিল, বাতাস এসে তাকে কি করতেছে বলতো? ধাক্কা দিচ্ছে। তাহলে বৃষ্টি কি হবে? বৃষ্টি এই দিক বরাবর হেলিয়ে পড়বে, এই দিক বরাবর হেলিয়ে পড়বে। তাহলে বৃষ্টি থেকে যদি রক্ষা পেতে চায়, এখন বৃষ্টি তীর্যক ভাবে আসছে, এদিক বরাবর আসছে, তাহলে আমাদের ছাতা কিভাবে ধরতে হবে? পিছন দিকে হেলে ছাতা ধরতে। কোন দিকে হেলে ছাতা ধরতে হবে? তাহলে তোমার ছাতা যেটা ধরবা, এইটা ধরো কি বলতো আমাদের, এই দেখে ছাতা এইভাবে পিছন দিকে হেলিয়ে ধরছে। কত ডিগ্রি কোণে ধরছে আমরা ধরলাম? এটা ভিআর এর সাথে থিটা ডিগ্রি কোণ করে বৃষ্টি পড়তেছে। এটা থিটা হলে এটাও কি হবে বলতো? থিটা হবে। মানে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করেছে হেলিয়ে ছাতা ধরবে সেটা। তাহলে বলো থিটা বার করতে পারবা না? থিটা ওইটাই চলে আসবে, আগে যেটা আছে ওইটাই আসবে। থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স ভি এম ডিভাইডেড বাই ভিআর, মানে 21.8 ডিগ্রি আসবে। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, 21 কত আসবে? 8 ডিগ্রি চলে আসবে। বুঝছো? তাহলে এখন কথা হলো কমেন্ট কি লিখবা? কমেন্ট লিখবা বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে পিছনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। এবার কি হবে? পিছনের দিকে। বুঝছো? তাহলে অতএব বৃষ্টি হতে রক্ষা পেতে বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে 21.8 ডিগ্রি কোণে
পেছনের দিকে এ ছাতা ধরতে হবে। ছাতা ধরতে হবে। বলো বোঝা গেল কি গেল না? তাহলে এই যে এখানে আমাদের যে বেগের এর নাম আমরা কি দিব? ভি ক্যাপিটাল আর, অর্থাৎ লব্ধি বেগ হলে সেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। এটার মান বার করতে পারতে না? এটা সমান কি হবে? রুট ওভার ভি আর স্কয়ার প্লাস ভি এম স্কয়ার। এম কেন নিচে? এটা এটা কি ব্যক্তির বেগ না বাতাসের বেগ রে? এটা ভি এ হবে, সরি সরি, এটা হবে ভি এ। তাহলে আমাদের 2 নাম্বারটাও কি বলতো কমপ্লিট। ঠিক আছে, সবগুলো একই নিয়ম হলেও পরে ব্যক্তি দৌড়াচ্ছে, ব্যক্তির বেগ আছে এখানে, বুঝছো? এই দুটা করতে, এখন এই যে একটা করতে পারলে 3 নাম্বার করতে পারলে বাকিগুলো করতে পারো, সমস্যা নেই। ওকে, 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো। কি 10টা বাজে গেছে? কলেজ আছে? হ্যাঁ, তোমাদের কলেজ আছে? তাহলে কলেজ যাবা না? যাও, তুমি যাও, তুমি ভিডিও দেখে নিও। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে, দেখো তাহলে একটু পড়াই, কি বলো? এটা যেহেতু শুরু করছি, এটা একটু পড়াই। এখন দেখো, 3 নাম্বারটা করতে পারলে বাকি সবগুলো করতে পারবো ভাইয়া, কোনো সমস্যা নেই। দেখো 3 নাম্বারটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ডিটেলস বোঝার চেষ্টা করি। দেখো মিশালাম এটা, হয়নি এখনো? হয়েছে? এখন দেখো, তিন নাম্বার দেখো, 8। এবার কি হয়েছে দেখো, আমরা চিত্রটা অঙ্কন করি। বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, ভিআর, ভিআর ইজ ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। থাপড়ায় দাঁত সবগুলো ফালাই দেবে। এই ফুসুর ফুসুর কথা কে বলতেছে রে? হ্যাঁ, ভিআর কত? 10 মিটার পার সেকেন্ড। বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে? পূর্ব থেকে। তাহলে ভিএ ইজ ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড। এবার ব্যক্তি যাচ্ছে কোন দিকে দেখো, 8 মিটার পার সেকেন্ড বেগে, পূর্ব থেকে পশ্চিম দিকে। তার মানে এবার ব্যক্তিও যাচ্ছে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকেই। তাহলে যে ব্যক্তির বেগ, ব্যক্তির বেগটাকে আমরা এদিক বরাবর নিয়ে নিই। তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে ব্যক্তিও যাচ্ছে। বড় করে দিলাম একটু, কারণ কি ব্যক্তির বেগটা কি বলতো বেশি। তাহলে ভিএম ইজ ইকুয়াল কত দিয়ে দিয়েছে? 8 মিটার পার সেকেন্ড। এখন তাকাও দেখো, এখন আগে তো বৃষ্টি এবং বাতাস ছিল, এই দুইটা ক্রিয়া করে তির্যক ভাবে বৃষ্টি পড়তেছিল, লোকটা দাঁড়িয়ে থেকে ওকে ওইভাবে পড়তে দেখতেছিল। এবার লোক আর কি নাই বলতো, দাঁড়িয়ে নেই, লোক এবার কি বলতো গতিশীল। তির্যক, এই দুইটা মিলে যদি তির্যক ভাবে বৃষ্টি আসেও, তাকেও আর ব্যক্তি কি দেখবে না বলতো? ওই প্রকৃত বেগটা দেখবে না, কারণ ব্যক্তি এখন কি করতেছে? দৌড়াচ্ছে। ব্যক্তি এখন তার আবার কি দেখবে বলতো? আপেক্ষিক বেগ দেখবে। তাহলে এই ধরনের অঙ্ক করার শর্টকাট টেকনিক কি দেখো, আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে করবা, কাজ শেষ। এখন দেখো, এই যে ব্যক্তি যেটা আছে, এখন আরোহী আছে, তুমি আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগও বার করতে পারো, আরোহীর সাপেক্ষে বাতাসের বেগও বার করতে পারো। তাহলে তিনটা যেহেতু আছে, যে কোনো দুইটা নিয়ে আগে কাজ করবা, ওটার সাথে আবার কি করবা বলো তো? 3 নাম্বারের কাজ করবা। তাহলে এখন কোনটা করো সহজ হবে? আমরা কিন্তু একটা জিনিস শিখে আছি, দুইটা ভেক্টর যদি একই দিয়ে কাজ করে, লব্ধি বেগের মান যোগফলের সমান, আর বিপরীত দিয়ে কাজ করলে বিয়োগফলের। আর যোগফলের ক্ষেত্রে দিক হয় যে কোনোটির দিকে, আর বিয়োগফলের ক্ষেত্রে দিক কোন দিকে হয়? বড়টির দিকে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এটা একই সরল রেখা বরাবর আছে, আর এটা কি আছে বলতো? লম্বভাবে আছে।
এইটার সাথে এটা করে নেওয়া আমাদের জন্য কি হবে বলতো, সহজ হবে। এখন দেখো, এখন আরোহীটা গতিশীল, তাহলে আরোহীর সাপেক্ষে, হ্যাঁ আরো একবার, তাহলে দেখো এখানে একটা দুইটা তিনটা, তিনটা বেগ আছে না? তাহলে এখন দেখো যদি তিনটা বেগ থাকে, তুমি এই ব্যক্তিটা এখন গতিশীল, এখন ব্যক্তির সাপেক্ষে তুমি কার বেগ নিবা? বাতাসের বেগ নিবা নাকি বৃষ্টির বেগ নিবা? তুমি যে কোনোটা নিয়ে কাজ করতে পারো, ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ নিয়েও কাজ করতে পারো, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নিয়েও কি করতে পারো, কাজ করতে পারো। কারণ এখন ব্যক্তিরা কি দেখবে? গতিশীল অবস্থায় দেখবে, মানে যারই দেখবে তার কি দেখবে? আপেক্ষিক বেগ দেখবে। তাহলে তুমি প্রথমে ধরো ব্যক্তির সাপেক্ষে এই বাতাসের আপেক্ষিক বেগ বার করে নিলাম, তাহলে তুমি কি পাইলে? ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ পাইছো, মানে বাতাসের বেগ পাইছো। পরে বাতাসের বেগের সাথে তুমি কি করবা? বৃষ্টির বেগ নিবা। তাহলে ব্যক্তির সাপেক্ষে যখন বাতাসের বেগটা নিয়েছো, ওটা কার বেগ পাইছো? আসলে বাতাসের বেগ পাইছো। তারপর ধরো বৃষ্টির লম্ব পড়তেছে, তাহলে এখন এখন এই দুইটা মিলে একটা পাইছিল বাতাস, আর এটা কি বলতো? বৃষ্টি। তাহলে বাতাস আর বৃষ্টির ভিতরে কি আপেক্ষিক বেগ হয় নাকি লব্ধি বেগ হয়? তাদের মাঝখানে আবার কি বার করবা? লব্ধি বেগ বার করবা। বুঝছো কি বলছো? কোনটা বাতাসের প্রকৃতি হচ্ছে? না, বাতাসের প্রকৃতি বেগ এইটাই, 4 মিটার/সেকেন্ড। বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে 4 মিটার/সেকেন্ড বেগে বইতেছে, বুঝছো? এটা হলো বাতাসের প্রকৃত বেগ। এখন তিনটা বেগ আছে, ব্যক্তিটা এখন কি বলতো? গতিশীল। তাহলে ব্যক্তি যেহেতু গতিশীল, এখন ব্যক্তি যদি বাতাসের দিকেও তাকায়, বাতাসের প্রকৃত বেগ দেখবে না, বৃষ্টির দিকে তাকালো তার প্রকৃত বেগ দেখবে না। তোমার কাছে তিনটা বেগ আছে, এখন তুমি ধরো ব্যক্তি যদি প্রথমে বাতাসের দিকে তাকায়, তাহলে ব্যক্তি কার বেগ দেখবে? বাতাসের বেগ দেখবে। তাহলে তুমি ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ বার করে নিবা, তাই না? এখন বলো ব্যক্তির সাপেক্ষে কার বেগ পাইছো? বাতাসের বেগ। তাহলে ওইটা আমি সাপোজ সাপোজ আমি ধরে নিলাম, ধরো ওইটা ধরো, হ্যাঁ এই দিক বরাবর কি করতেছে বলো তো? ক্রিয়া করতেছে। ধরো সাপোজ এই দিক বরাবর ক্রিয়া করতেছে, তাহলে এইটা তুমি কি পাইলা? ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ পাইলা, বাতাসের বেগ পাইলা। তাহলে ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ যেটা নিয়েছো, এটা এখন তোমার কাছে, তার মানে এটা কার বেগ? এটা আসলে বাতাসের বেগ। কার বেগ? ওই তো বলতেছি তো, ব্যক্তির সাপেক্ষে কার বেগ? বাতাসের বেগ। তাহলে এই দুইটা মিলে একটা পাইছো, তাহলে এগুলো আর নাই, এইটা তোমার কাছে আছে। আর আছে কি? বৃষ্টি। তাহলে বাতাস আর বৃষ্টি, এই দুটার মাঝখানে এখন তুমি কি বেগ পাবা? লব্ধি বেগ পাবা। তাহলে এই দুটা লব্ধি বেগ কোন দিক বরাবর আসবে? এই দিক বরাবর। তাহলে ব্যক্তি এই দিক বরাবর দৌড়াচ্ছিল, দেখতেছে এই দিক বরাবর কি আসতেছে বলো তো? আসলে বৃষ্টি আসতেছে। তাহলে তাকে কোন দিকে সাদা ধরতে হবে? তাহলে ব্যক্তি যদি এই দিক বরাবর দৌড়ে, তাহলে এই দিক বরাবর আসতেছে, সামনের দিকে হেলে সাদা ধরতে হবে, উলম্বের সাথে কত ডিগ্রি করে সাদা ধরতে হবে সেটা বার করতে হবে, তাই না? বুঝছো কি বলছি? তাহলে আবার আরেকজন এভাবে করতে পারে যে আমি আমি ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ আগে নিব, আমি কি নিব? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নেব। তাহলে ধরো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নিচ্ছ, তাহলে ব্যক্তির বেগটা কি করতে হবে? উল্টাতে হবে। তাহলে ব্যক্তির বেগ ধরো উল্টাইছো তুমি, এই যে এই দিক বরাবর কি করছো বলো তো? -vm টাকে নিয়ে এই দিক বরাবর কি বলো তো? ঋণ। তাহলে এই দুটা লব্ধি বেগ তোমার কি করতে হবে? বার করতে হবে। লব্ধি বেগের দিক বার করার জন্য আমার কি করতে হবে? কোণ বার করতে হবে, থিটা। মানে আর এরও সূত্র ফালাইতে হবে, থিটারও সূত্র ফালাইতে হবে। তাহলে করে তোমার ঝামেলা হচ্ছে না, সূত্র প্রয়োগ করা লাগতেছে না। আর দুইটা যদি একই দিকে ছিল, তাহলে আমরা জাস্ট কি করে দিতাম? যোগ বিয়োগ করে দিতাম। তাহলে সহজ কোনটা আমাদের? যোগ বিয়োগ করা না? তাহলে আমরা সব সময় কি করব? যে দুইটা বেগ একই রেখা বরাবর কাজ করবে, যে দুইটা বেগ একই রেখা বরাবর কাজ করবে, সে একই রেখা বরাবর একই দিকে হতে পারে, বিপরীত দিকে হতে পারে, সমস্যা নেই। একই রেখা বরাবর যে দুইটা বেগ কাজ করবে, সেই দুইটা বেগ নিয়ে আমরা কি করবো বলতো? আগে কাজ করবো। তাহলে আমাদের ক্যালকুলেশন কি হবে? সহজ হবে। বুঝছো কি বলছি? তাহলে একই রেখা বরাবর কে থাকবে? বৃষ্টি এবং বাতাসই সবসময়, বৃষ্টি এবং কে থাকবে বলতো? বাতাস থাকবে। তাহলে এই ধরনের যদি তিনটা বেগই দেওয়া থাকে, তাহলে আমরা একটি টেকনিক ফলো করে কি করবো বলতো? এগুলো সলভ করব। তাহলে টেকনিকটা কি? টেকনিকটা হলো, 1 নাম্বার, যে দুটি বেগ একই রেখায় থাকবে, একই রেখায় থাকবে, একই দিকে হওয়া ইম্পর্টেন্টটা, সে একই রেখায় একই দিকে থাকতে পারে। ধরো এই দিক বরাবর বাতাস যাচ্ছে, ব্যক্তি এই দিক বরাবর যাচ্ছে, কিন্তু এই অঙ্ক দেখো ব্যক্তি কোন দিকে যাচ্ছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে এই দিক বরাবর যাইতে পারে, কোনো সমস্যা নেই। একই রেখায় থাকতে হবে, একই রেখার উপর থাকতে হবে। সে একই দিকেও থাকতে পারে, বিপরীত দিকেও থাকতে পারে। তাহলে যে দুটি বেগ একই রেখায় থাকবে, তাদেরকে নিয়ে আমরা প্রথমে কি করব বলতো? কাজ করব। তাদের নিয়ে প্রথমে কাজ করব, এটা মনে রাখবা, তাহলে হবে। 2 নাম্বার, ঠিক আছে? তাহলে এই দুইটা বেগ যদি একই রেখে থাকে, তার ভিতরে একটা যদি পর্যবেক্ষক হয় আর একটা যদি অন্য কেউ হয়, তাহলে প্রথমে আমরা কি করবো? পর্যবেক্ষকের সাপেক্ষে তার আপেক্ষিক বেগটা কি করে নেবো বলতো? বের করে নেবো। বুঝতে পারছো? এক কথা এই ধরনের সবসময় এটাই হয়, যে পর্যবেক্ষকের সাপেক্ষে
পর্যবেক্ষকের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করে নিব, তাই না? তাহলে ফাইনাল কাজ কি? তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে তুমি বাতাসের আপেক্ষিক বেগ পাইছো, মানে বাতাসের বেগ পাইছো, আর একজন আছে কি? বৃষ্টি। তাহলে তারপর আমরা কি করব? ওই বাতাস এবং বৃষ্টির আপেক্ষিক বেগ মানে লব্ধি বেগ কি করবো বলো তো? বের করে নিব। বুঝতে পারছো? তারপর আমরা কি করব? ফাইনালি আমরা যেটা নিব, বাতাসের আপেক্ষিক বেগ ও বৃষ্টির বেগের লব্ধি নির্ণয় করব। বৃষ্টির বেগের লব্ধি নির্ণয় করব। এটা তোমরা সাইড নোট হিসেবে লিখে রাখতে পারো। বুঝছো? সাইড নোট হিসেবে লিখে রাখলাম, তারপরে নিচে আমরা একটার পর একটা কি করবো বলো তো? ম্যাথ করবো, একটার পর একটা ধাপে ম্যাথ করবো। তাহলে এখন একটু খেয়াল করো, দেখো আমরা এগুলো মিশিয়ে দেই, এগুলো সব খাতায় আছে। দেখো এখন আমরা ম্যাথ করি। তাহলে ম্যাথের প্রসেস হলো, আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবে সবগুলো ম্যাথ একইভাবে করবা, তুমি আটকেবা না। একইভাবে সবগুলো ম্যাথ, যে কটা ধাপ লিখে দেবো ওই কটা ধাপে যাবা। ভিআর কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে। ব্যক্তিও যাচ্ছে ওই দিক বরাবর 8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই দুটো একই রেখা বরাবর আছে না? তাহলে আমরা কি করব বলতো? ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ আগে বের করব। বাতাসের আপেক্ষিক বেগ বলো কি হবে? ভি এ এম। তাহলে ভি এম সমান কি লিখতে পারবা? ভি এ মাইনাস ভি এম। এটা আবার জানো কি লেখা যায়? ভি এ প্লাস মাইনাস ভি এম। এটা আমাদের কি আসলো? ভি এম। শেষ। এখন ভি এম টা আমাদের বের করে নিতে হবে, এর জন্য আমাদের কি করতে হবে? চিত্র অঙ্কন করতে হবে, তাই না? এখন বলো ভি এম টা কার কার লব্ধি? ভি এবং মাইনাস ভি এম এর লব্ধি। তাহলে ভি এ এই দিক বরাবর আছে, ভি এটাকে এই দিক বরাবর অঙ্কন করো। তাহলে এটা আমাদের কি আসলো? ভি এ মাইনাস ভি এম। ভি এম টা এই দিক বরাবর ছিল, তাহলে মাইনাস ভি এম কোন দিক বরাবর কাজ করবে? এই দিক বরাবর। এটা আমাদের কি আসলো? মাইনাস ভি এম। দুইটা বিপরীত দিকে না? ভি এ এর মান কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। এটার মান কত রে? 8 মিটার পার সেকেন্ড। দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে তাহলে মান কত হয়? বিয়োগফলের, তাহলে ভি এম এর মান কত আসবে? 8 থেকে 4 বাদ দাও, তাহলে 4 মিটার পার সেকেন্ড। আর দিক কোন দিকে হবে? বলটি বলতে কে? ইয়েস, মাইনাস ভিএম এর দিকে এটার দিক হবে। তাহলে আমরা যদি ভিএম অঙ্কন করার চেষ্টা করি তাহলে ভিএম এই দিক বরাবর থাকবে। এটা হলো কি বলতো? ভি এ এম, যার মান কত রে? 4 মিটার পার সেকেন্ড। আর আমাদের বৃষ্টি কিভাবে পড়তেছিল বলো, তাই না? এটার মান কত বলে দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড। এখন বলো তোমার কাছে আছে কি কি? এখন বাতাস আছে, বৃষ্টি আছে। এই দুটার মাঝখানে কি আপেক্ষিক বেগ হয় নাকি লব্ধি বেগ হয়? তাহলে বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বাতাস এদিক বরাবর আসতেছে, এসে তাকে কি করতেছে? বাধা দিচ্ছে। তাহলে বৃষ্টি একটু কি হবে? বাঁকা হয়ে এই দিক বরাবর যাবে। তাহলে ধরো বৃষ্টি বাঁকা হয়ে এই দিক বরাবর আসলো। বুঝছো? এখন মনোযোগ দাও। ব্যক্তি কোন দিক বরাবর যাচ্ছিল? এই দিক বরাবর না? ব্যক্তি দৌড়াচ্ছিল কোন দিক বরাবর? এই দিক বরাবর। এই দেখো ব্যক্তি দৌড়াচ্ছিল এই দিক বরাবর। এটা হলো ব্যক্তির প্রকৃত দৌড়ানোর বেগ। তাহলে যে ব্যক্তি ছিল আমাদের এখানে, তাহলে ব্যক্তিটা প্রকৃতপক্ষে এই দিক বরাবর যাচ্ছিল। তাহলে ব্যক্তিটা কোন দিক বরাবর ছাতা ধরবে? সামনের দিকে হেলিয়ে ছাতা ধরবে। এইভাবে কি করবে বলতো? ছাতা ধরবে। চিটাগুলো ধরো কি বলবে? ছাতা ধরবে। এখন আমাদের এটা যেটা আছে, এটা আমাদের কি হবে? ক্যাপিটাল আর। তাহলে কিভাবে ছাতা ধরবে এটা আমরা কি করব বলতো? বের করে নেব। বুঝছো? আর বৃষ্টি কত বেগে পড়বে সেটাও যদি বার করতে বলে সেটাও বার করতে পারবো না। তাহলে এখন দেখো বৃষ্টির লব্ধি বেগের মান ভি আর সমান কত আসবে? রুট ওভার ভি আর এর উপর স্কয়ার প্লাস ভি এ এম এর উপর স্কয়ার।
তাহলে কত আসবে রুট ওভার ভি আর কত 10, 10 এর উপর স্কয়ার মানে কত রে 100, ভি এম হলো 4, তাহলে রুট ওভার 116, 10 দশমিক সামথিং আসবে দেখিও। তারপর থিটা ইজ ইকুয়াল কি লিখবো আমরা, tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, এটা আমাদের কি হলো ভি আর প্লাস কি হবে বলো ভি এ এম, ইয়েস এটা ভি এ এম sin 90 ডিগ্রি, নিচে কত আসবে প্লাস ভি এম cos 90 ডিগ্রি, ওগুলো থাকবে না, বুঝছো? তাহলে এখান থেকে কত আসতেছে থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স ভি এম এর মান কত রে 4 ডিভাইডেড বাই 10, দেখো কত আসে। হ্যাঁ থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 10, বুঝছো? তাহলে এখন কমেন্ট কি লিখবা বলো, বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে 21.8 ডিগ্রি কোণে সামনের দিকে হিলিয়ে সাদা করতে হবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে অতএব বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে 21.8 ডিগ্রি কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। এটা ছিল আমাদের 3 নাম্বার। ধাপ করে তোলো, ধামধাম করে একবারে। 4 নাম্বার দেখো, এবার ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে, কত মিটার পার সেকেন্ড বেগে 4 মিটার পার সেকেন্ড বেগে। দেখো 4 নাম্বার অঙ্ক দেখো, ব্যক্তি যদি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে রওনা হয়, তার মানে ব্যক্তির বেগ কত এটা দেখে নাও 4 মিটার পার সেকেন্ড। বুঝছো কি বলছি? তাহলে আমরা কি করব, ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করব, আবার এইভাবে অঙ্কন করব। এখন বলো মাইনাস ভিএম, এই যে ভিএ মাইনাস ভিএ হবে ভিএ প্লাস মাইনাস ভিএম, এখান থেকে ভিএম টা আমরা বের করার চেষ্টা করব। ভিএ কোন দিক বরাবর, এই দিক বরাবর, তাহলে মাইনাস ভিএম কোন দিক বরাবর হবে মাইনাস ভিএম, ভিএম ছিল এই দিক বরাবর, মাইনাস ভিএম কোন দিক বরাবর হবে বিপরীত দিকে হবে। এটার মানে কত 4 মিটার পার সেকেন্ড, দুইটা পরস্পর বিপরীত দিকে না, তাহলে লব্ধি যে আছে লব্ধির মান কি হবে তাদের বিয়োগফলের, তাহলে 4 বিয়োগ 4 করো, তাহলে কত আসবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এটার কোনো দিক থাকবে না, একটা ভেক্টরের মান শূন্য, ওকে শূন্য ভেক্টর বলার কোনো দিক আছে? তাহলে এখানে আমাদের প্রকৃতিতে কোনো বাতাস থাকবেই না, প্রকৃতিতে কোনো কি থাকবে না। প্রকৃতিতে যদি কোনো বাতাস না থাকে তাহলে বৃষ্টি লম্বভাবে পড়তেছিল না, বৃষ্টি কিভাবে পড়বে, বৃষ্টি লম্বভাবে পড়বে। তাহলে যেহেতু ভিএম শূন্য, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ কি হবে বলতো শূন্য হবে, তার মানে প্রকৃতিতে কোনো বাতাস থাকবে না, বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বৃষ্টি কিভাবে পড়বে লম্বভাবেই পড়বে। তাহলে বৃষ্টি যদি লম্বভাবে পড়ে ব্যক্তিকে কিভাবে ছাতা ধরতে হবে, তাহলে ব্যক্তিকে আমাদের উলম্বভাবে ছাতা ধরতে হবে। বুঝতে পারছো কি বলছি? এটা থাম করে ছবি তুলো তো সবাই, এটা ছবি তুলে না, বাসায় গিয়ে ছবি তুলে নিও, আমি পরের গুলো ধাম ধাম করে দিই, এখন সবগুলো করতে 10 সেকেন্ড করে সময় লাগবে আমার। ছবি তোলো, তুলো তো তোলো। হয়েছে হয়েছে ওকে, 4 নাম্বার শেষ। 5 নাম্বার, এবার আরোহী আমাদের কোন দিকে যাচ্ছে, আরোহী এবার 2 মিটার পার সেকেন্ড বেগে, মানে আমাদের ব্যক্তির বেগ যেটা আছে এটা কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এটুকুতে কোনো চেঞ্জ হবে না। এখন আমরা এই তো ভিএ এই দিক বরাবর আছে লিখলাম, মাইনাস ভিএম, ভিএম ছিল এই দিক বরাবর, মাইনাস ভিএম কোন দিক বরাবর হবে এই দিক বরাবর, এটা আমাদের কি আসবে বলতো মাইনাস ভিএম। মনোযোগ দাও দেখো, তাহলে মান কত আসবে, মান আসবে হলো এই দুইটা ভেক্টর মানের বিয়োগফলের সমান, তাহলে একটা হলো 4 আর একটা কত 2,
তাহলে 4 বিয়োগ 2 করলে কত আসবে? 2 মিটার পার সেকেন্ড। দিক কোন দিকে হবে? বড়টির দিকে। এই দুটোর মধ্যে বড় কি? ভিএ। তাহলে এখন দিক আমরা কোন দিকে হবে আমাদের? ভিএ এর দিকে। একটু মনোযোগ দাও। তাহলে ভিএ এর দিকে যদি আমরা ভিএ অঙ্কন করি, তাহলে ভিএ অঙ্কন করি আমরা এবার এই অনুযায়ী। তাহলে ভিএম এর দিক কোন দিকে? ভি এর দিকে। ভিএ কোন দিকে? এদিকে না? তাহলে এইটা হবে আমাদের কি বলতো? ভি এ এম, যার মান কত বার করছি? 2 মিটার পার সেকেন্ড। বৃষ্টি আমাদের কিভাবে পড়তেছিল? বৃষ্টি কিভাবে পড়তেছিল? লম্বভাবে। যার মান কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো আমাদের বাতাস, এটা হলো বৃষ্টি। তাহলে এই দুটোর মাঝখানে এখন আমাদের কি হবে? লব্ধি বেগ হবে। তাহলে লব্ধি বেগের মানটা, এই লব্ধি বেগকে আমরা কি ধরলাম? ভি আর ভেক্টর। এটার মান বার করতে হবে, এটা কি বার করতে হবে? দিক বার করতে হবে। তাহলে ভি আর সমান কত আসে? √ভি আর² প্লাস ভি এম স্কয়ার। তাহলে √ভি আর এর মান কত রে? 10, 100, ভি এম কত? 2, 4। তাহলে √104। তাহলে দিক কোন দিকে হবে? থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স। তাহলে উলম্বের সাথে যদি কোণ ধরি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। বাকি কে আছে? ভি এম। তাহলে tan ইনভার্স ভি এম এর মান কত? 2, আর ভি আর এর মান কত? 10। এখান থেকে দিক চলে আসবে। বুঝছো কি বলছি? এখন মনোযোগ দাও। ব্যক্তি কোন দিকে যাচ্ছিল? ব্যক্তি কোন দিকে যাচ্ছিল? এই দিকে। তার মানে দেখো এই যে ব্যক্তি, এখানে ব্যক্তি নাও। তাহলে এটা ব্যক্তি, ব্যক্তি এই দিক বরাবর যাচ্ছিল। বৃষ্টি কিভাবে আসতেছে? তাহলে কত দিক, কত কিভাবে সাথে ধরবে? সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে। এটা কি দিলাম বলো তো? থিটা দিলাম। মান বার করে দেখছো কত আসছে? হ্যাঁ, তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে, এ চুপ, বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে 11.3 ডিগ্রি কোণে পেছনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। হেলিয়ে ছাতা ধরতে হবে। হয়েছে? তোলো, ছবি তোলো। হয়েছে? ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে এবার কি করলাম? 5 নম্বর অঙ্কটা শেষ করলাম। এখন দেখো, এখন যদি 6 নম্বর অঙ্কটা আমরা দেখি, তাহলে কি হবে? 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 6 নম্বর অঙ্ক বলেছে যে আরোহী যদি এবার পশ্চিম থেকে পূর্ব দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে কোন দিকে ছাতা ধরবে? অর্থাৎ 6 নাম্বারটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের বৃষ্টি উলম্বভাবে পড়তেছিল, এটা আমাদের ভিআর। আমাদের আরোহী বাতাস, বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে বইতেছিল 4 মিটার পার সেকেন্ড বেগে। এবার আমাদের ব্যক্তি যে আছে, ও 8 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। 8 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। এটা হলো আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা প্রথমে ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বার করে নিব। তাহলে চলো প্রথমে আমরা সেটা করে নেই। ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। তাহলে এটা আমাদের কি আসে? ভি এ এম। তাহলে ভি এম সমান তুমি কি লিখতে পারবা? ভি এ মাইনাস ভি এম ইকুয়াল ভি এ প্লাস মাইনাস ভি এম। এটা আমরা লিখতেই পারি। এখন দেখো, এই অনুযায়ী আমরা কি করব? চিত্র অঙ্কন করব। ভি এম মানে ভি এ প্লাস মাইনাস ভি এম। তাহলে এখন যদি তুমি চিত্রটা অঙ্কন করতে চাও, ভি এম টা কার কার লব্ধি? ভি এবং মাইনাস ভি এম এর। তাহলে ভি এ কোন দিক বরাবর আছে? এই দিক বরাবর। এইটা হলো আমাদের ভি এম। ভি এম ছিল এই দিক বরাবর, তাহলে মাইনাস ভি এম কোন দিক বরাবর হবে? মাইনাস ভি এম হবে এই দিক বরাবর। এটা আসলে আমাদের মাইনাস ভি এম। ভি এর মান ছিল 4 মিটার পার সেকেন্ড, আর ভি এম এর মান ছিল কত বলো? মাইনাস বা ভি এম যেটা আছে এটার মান কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। এটা বিপরীত ভেক্টর, মান ওটারই সমান থাকবে, জাস্ট দিকটা কি হবে? আলাদা হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিএ এবং মাইনাস ভিএম দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা আছে, এই লব্ধি ভেক্টরের মান কত আসবে? মান আসবে ভিএম ইকুয়াল এই দুইটা ভেক্টরের যোগফলের সমান।
8 প্লাস 4 ইকুয়াল 12 মিটার পার সেকেন্ড। ভেক্টরটার যোগফলের সমান হয় মান। আর দিক কোন দিকে হয়? দিক হয় দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে লব্ধি ভেক্টর দিক হয় যে কোনোটির দিকে। তাহলে দিক হবে মাইনাস ভিএম বা ভিএ বরাবর। তাহলে এই অনুযায়ী যদি এখন আমরা ভিএম টা অঙ্কন করার চেষ্টা করি তাহলে ভিএম টা কোন দিক বরাবর থাকবে বলতো? এই দিক বরাবর। এটা হলো আমাদের ভিএম, যার মান কত? 12 মিটার পার সেকেন্ড। এখন বলো বৃষ্টি কিভাবে পড়তেছিল? বৃষ্টি লম্বভাবে পড়তেছিল। এটা হলো ভিআর, 10 মিটার পার সেকেন্ড। এটা বাতাসের বেগ, এটা বৃষ্টির বেগ। তাহলে এই দুটো এখন আমরা কি পাবো? লব্ধি পাবো। এটাকে আমরা কি বললাম বলতো? ভি ক্যাপিটাল আর। তাহলে বৃষ্টি থেকে যদি এখন রক্ষা পেতে চাই তাহলে আরোহী কোন দিক বরাবর যাচ্ছিল দেখো তো ভাইয়া? আরোহী যাচ্ছিল ওই দিক বরাবর। তার মানে এখানে আমাদের একটা কি আছে বলতো? আরোহী দাঁড়িয়ে আছে, আরোহী এই দিক বরাবর দাঁড়িয়ে আছে, সেই দিক বরাবর যাচ্ছে। তাহলে আরোহী যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে চায় সেই দিক বরাবর যাচ্ছে, দেখছে তির্যক ভাবে বৃষ্টি এসে পড়তেছে, উলম্বের সাথে থিটা করে সামনের দিকে হেলে কি করতে হবে বলতো? ছাতা ধরতে হবে। তাহলে আমরা এই তো এটা উলম্বের সাথে কোণটা ধরে নিলাম থিটা। তাহলে এইটা আমাদের কি হবে বলতো? উলম্বের সাথে কোণটা থিটা হবে। তাহলে থিটার মানটা তোমরা আশা করি এখন বার করতে পারবা। তাহলে বৃষ্টি যদি লব্ধি বেগটা বার করতে চাই যে বৃষ্টি কত বেগে পড়তেছিল, তাহলে লব্ধি বেগ আর ইকুয়াল কত আসবে? রুট ওভার ভি আর এর উপর স্কয়ার প্লাস ভি এ এম এর উপর স্কয়ার। তাহলে 10 এর উপর স্কয়ার করলে কত আসবে? 100, আর 12 এর উপর স্কয়ার করলে 144, রুট ওভার 244। তোমরা এখান থেকে মান বের করে নিও, কোনো সমস্যা নেই। আর দিক কোন দিকে হবে? দিক থিটা ইজ ইকুয়াল চলে আসবে tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কি বলতো? সিঙ্গেল, বাকিটা উপরে ভিএম। লম্ব হলে বাকিগুলো আর লেখার দরকার নাই। তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসতেছে? থিটা ইকুয়াল tan ইনভার্স ভিএম এর মান হলো 12 আর ভিআর হচ্ছে 10। তাহলে শিফট tan 1.2, এটা আসে 50.19, 50.19 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির হাত থেকে যদি তুমি রক্ষা পেতে চাও আরোহী, তাহলে আরোহীকে কি করতে হবে? উলম্বের সাথে 50.19 ডিগ্রি কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। অতএব বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে 50.19 ডিগ্রি কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের 6 নাম্বার। এখন দেখো 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা দেখো, খুবই সহজ। 7 নাম্বার খুবই সহজ। এবার ব্যক্তি পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে যাবে। 4 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তাহলে দেখো আমরা 7 নাম্বারটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, 7 নাম্বার, তাহলে আমাদের বাতাস যাচ্ছিল পূর্ব থেকে পশ্চিম দিকে ভিএ 4 মিটার পার সেকেন্ড বেগে। ব্যক্তিও এবার আমাদের ব্যক্তি যাবে আমাদের এবার পশ্চিম থেকে পূর্ব দিকে ভিএম, যার মানে কত হবে? 4 মিটার পার সেকেন্ড। আর লম্বভাবে আমাদের কি পড়তেছিল ভাইয়া? বৃষ্টি পড়তেছিল, যার মান হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি প্রথমে ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা বার করে নেই ভিএএম, তাহলে ভিএএম সমান আসবে হচ্ছে ভিএ প্লাস মাইনাস ভিএম। এই অনুযায়ী চিত্র অঙ্কন করো। তাহলে ভিএটা যেদিক ছিল ওই দিকেই থাকবে, ভিএমটা যেটা ছিল ওটা কি হবে বলো তো? বিপরীত দিক বরাবর হয়ে যাবে। তাহলে ভিএম ছিল এই দিক বরাবর, এটা ছিল ভিএম, তাহলে মাইনাস ভিএম কোন দিক বরাবর হবে? এটার উল্টা হয়ে যাবে। তাহলে মাইনাস ভিএম ও এই দিক বরাবর। তাহলে ভিএ এই দিক বরাবর, মাইনাস ভিএম এটাও একই দিক বরাবর, এবং এটার মানও 4, এটার মানও কত বলতো? 4। দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে লব্ধি ভেক্টরের মান, তাহলে আমাদের ভিএম যেটা আছে ওটার মান কত আসবে বলো? এই দুটোর মানের যোগফলের সমান। তাহলে 4 প্লাস 4 করে কত আসবে বলো? 8 মিটার পার সেকেন্ড। দিক কোন দিকে হবে? দিক যে কোনোটির দিকে, হয় ভিএ বা মাইনাস ভিএম বরাবর। এটা হবে আমাদের ভিএম এর দিক।
তাহলে ভিএমটা যদি এখন অঙ্কন করার চেষ্টা করো তাহলে কি আসবে বলো? এই দিক বরাবর থাকবে আমাদের ভি এ এম, কারণ এটার দিক হবে ভি এ অথবা মাইনাস ভি এম বরাবর, ভি এ অথবা মাইনাস ভি এম বরাবর। তাহলে এটা আসলে আমাদের ভি এ এম। আর আমাদের বৃষ্টি যেন কিভাবে পড়তেছিল ভাইয়া? লম্বভাবে পড়তেছিল, বৃষ্টি পড়তেছিল লম্বভাবে। তাহলে এটা আমাদের কি বলতো? ভি আর, যার মান তোমাকে বলে দিয়েছে 10 মিটার/সেকেন্ড। আর ভি এম টা আমরা বার করলাম 8 মিটার/সেকেন্ড। এই তো। তাহলে এখন আমাদের বৃষ্টি কিভাবে আসবে? এইভাবে। এটা আমাদের বৃষ্টির লব্ধি বেগ, কারণ এটা বাতাস এবং কি বলতো এটা বৃষ্টি। তাহলে এটা আমরা কি করলাম বলতো? উলম্বের সাথে থিটা কোণ করে ধরে পড়তেছে ধরলাম। তাহলে আরোহী কোন দিকে যাচ্ছিল? দেখো আরোহী যাচ্ছিল এই দিক বরাবর। তার মানে এখানে আমাদের যে আরোহী ছিল, এই আরোহী এই দিক বরাবর যাচ্ছিল। আর যদি এই দিক বরাবর যায় তাহলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে কিভাবে ছাতা ধরতে হবে? এইভাবে ছাতা ধরতে হবে, যেটা উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণ করে বলতো? থিটা ডিগ্রি কোণ করে। বোঝা গেল কি বললাম? হুম। তাহলে এখন থিটা কত আসবে দেখো। তাহলে তুমি যদি লব্ধি বেগের মান বার করতে চাও, বৃষ্টির লব্ধি বেগের মান, তাহলে বৃষ্টির লব্ধি বেগের মান ভি আর সমান কত আসবে? √ভি আর এর উপর স্কয়ার প্লাস ভি এম এর উপর স্কয়ার, মানে 100 প্লাস 64। তাহলে √164। ঠিক আছে, এখান থেকে মান আসবে। আর দিকটা যদি বার করতে চাও তাহলে দিক থিটা ইকুয়াল কত আসবে? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কি বলতো? সিঙ্গেল, উপরে থাকবে ভি এ এম। তাহলে tan ইনভার্স ভি এ এম, ভি এম কত রে? 8, নিচে ভিআর, ভিআর কত রে? 10। তাহলে থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 10। তাহলে শিফ tan 8/10। এখান থেকে মান আসতেছে আমাদের 38.66 ডিগ্রি। তাহলে একই ভাবে দেখো যে ব্যক্তিকে আবার কোন দিকে ছাতা ধরতে হচ্ছে? সামনের দিকে হেলেই ছাতা ধরতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আবার ওই একই কমেন্ট দেখবা যে বৃষ্টি হতে রক্ষা পেতে আরোহীকে উলম্বের সাথে 38.66 ডিগ্রি কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। এখন বল, এটা যদি উলম্বের সাথে না হয়ে আনুভূমিকের সাথে বলতো তাহলে কি করতা? 90 থেকে এটা বাদ দিয়ে দিতা, তাহলে ওটা কি হতো বলতো? আনুভূমিকের সাথে হয়ে যেত। ঠিক আছে, এই কোণটুকু, তাহলে এই কোণটুকু কত? টোটাল 90 থেকে যদি এইটুকু বাদ দাও তাহলে এটা কি আনুভূমিকের সাথে কোণ হবে না? হ্যাঁ। একটা বের করতে পারলে আমরা আরেকটা বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে 6, 7 এবং আমরা লাস্ট অঙ্কটা কি করবো বলতো? দেখবো 8 নাম্বার। ঠিক আছে, চলো এবার আমরা 8 নাম্বারটি একটু দেখার চেষ্টা করি। 8 নাম্বারটা কি বলেছিল? বাতাস তো পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, কিন্তু এবার ব্যক্তি পশ্চিম থেকে পূর্ব দিকে 2 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। 2 মিটার/সেকেন্ড বেগে ব্যক্তির বেগটা হলো 2 মিটার/সেকেন্ড। আমরা একটু ছোট করে দিলাম, এর থেকে একটু ছোট করে দিলাম এটা। তাহলে ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ ভি এ এম যেটা আছে, ভি এ এম এটাই হবে। ভি এম সমান কত? ভি এ প্লাস মাইনাস ভি এম। এই অনুযায়ী আমরা যদি চিত্র অঙ্কন করি, তাহলে চিত্র কি হবে? ভি এ, ভি এ এই দিক বরাবর আছে, ভি এ এই দিক বরাবর থাক, ভি এ যেটার মান কত? 4 মিটার/সেকেন্ড। ভি এম ওই দিক বরাবর আছে, মাইনাস ভি এম কোন দিক বরাবর হবে? এই দিক বরাবরই হবে। এটা হলো আমাদের মাইনাস ভি এম। এটার মান কত? 2 মিটার/সেকেন্ড। দুইটা ভেক্টর একই দিয়ে কাজ করতেছে, তাহলে লব্ধির মান কি হবে? এই দুইটা ভেক্টর মানের যোগফলের সমান। 4 + 2 করে কত আসবে বলেন? 6 মিটার/সেকেন্ড। দিক হবে যে কোনোটির দিকে, ভি এ অথবা মাইনাস ভি এম বরাবর, এইটাই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি এম এর দিক হচ্ছে ভি এ অথবা মাইনাস ভি এম এর দিকে, মানে এই দিক বরাবর, ভি এর দিকে এইদিকে, মাইনাস ভি এম এর দিকে এইদিকে। তাহলে এটাই আসলে আমাদের ভি এ এম, যার মান কত? মান হলো আমরা পাইলাম 6 মিটার/সেকেন্ড। লম্বভাবে বৃষ্টি পড়তেছিল, তাহলে এই দুটার লব্ধি বেগ কোন দিক বরাবর আসবে? এই দিক বরাবর একটু তির্যকভাবে আসবে। তাহলে এটাই আমরা ধরলাম ভি আর। তাহলে ব্যক্তি কোন দিক বরাবর যাচ্ছিল? এই দিক বরাবর। তাহলে ব্যক্তি যদি এই দিক বরাবর যায়, বৃষ্টি আসতেছে তির্যকভাবে, তাকে তাকে কিভাবে ছাতা ধরতে হবে? সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। এই তো বৃষ্টি, ব্যক্তি এই দিক বরাবর যাচ্ছিল, বৃষ্টি এভাবে আসতেছে, সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। তাহলে ভি আর কত হবে? √ভি আর² প্লাস ভি এম স্কয়ার, মানে কোনো পরিবর্তন হবে না এখানে 100, জাস্ট 6 এর উপর স্কয়ার করলে কত আসবে বলো তো? 36, মানে 136। বৃষ্টি এত লব্ধি বেগ নিয়ে আসবে। আর কত কোণে আসে পড়তেছে? থিটা ইকুয়াল tan ইনভার্স ভি এ এম ডিভাইডেড বাই ভি এম, মানে 6 ডিভাইডেড বাই কত আসবে বলো তো? 10। ভি এম ডিভাইডেড বাই ভি আর,
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোণের মানটা আসে হচ্ছে 30.96 ডিগ্রি। 30.96। তাহলে বৃষ্টি থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে আরোহীকে কি করতে হবে? উলম্বের সাথে 30.96 ডিগ্রি কোণে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। বুঝছো? এখান থেকে আমরা একটা মজার কেস দেখলাম। দেখো 6, 7, 8 নাম্বার এই তিনটা যে কেস ছিল, এই তিনটা কেসে আমাদের ব্যক্তি এবং বাতাস পরস্পর বিপরীত দিকে চলতেছিল। ব্যক্তি যাচ্ছিল পশ্চিম থেকে পূর্ব দিকে, বাতাস আসছিল পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে ব্যক্তি এবং বাতাস যদি পরস্পর বিপরীত দিকে চলে, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার তিনটা অঙ্কের একটু সমাধানের দিকে খেয়াল করো। ব্যক্তি এবং বাতাস যদি পরস্পর বিপরীত দিকে চলে তাহলে কে বেশি বেগে চলতেছে, কখন সমবেগে চলতেছে, কখন কম বেগে চলতেছে, এটা দেখার বিষয় নাই। সব সময় ব্যক্তিকে কি করতে হবে? সামনের দিকে হেলিয়েই ছাতা ধরতে হবে। কোণের মানটা কম বেশি হবে, কিন্তু সবসময় কোন দিকে হেলে ছাতা ধরতে হবে? সামনের দিকে হেলেই ছাতা ধরতে হবে। এবং ব্যক্তি এবং বাতাস দুইজনে যদি একই দিকে চলতো, পূর্ব থেকে পশ্চিম দিকে যাইতো, এক্ষেত্রে যখন আমরা দেখেছি ব্যক্তির বেগটা বাতাসের বেগের থেকে বেশি হয়, তখন ব্যক্তিকে সামনের দিকে হেলে ছাতা ধরতে হয়েছে। ব্যক্তি এবং বাতাসের বেগ যখন সমান হয়েছে, তখন ব্যক্তিকে উলম্ব ভাবে কি করতে হয়েছে? ছাতা ধরতে হয়েছে। এবং ব্যক্তি এবং বাতাস যখন ব্যক্তির বেগটা যখন বাতাসের বেগের থেকে কম আসছে, তখন ব্যক্তিকে পিছনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে 8টা অঙ্ক দেখলাম না আমরা, 8টা অঙ্ক দেখে এখান থেকে আমরা একটা সারমর্ম নিয়ে আসবো। আমরা শর্টকাটে কি করবো বলতো? মনে রাখার চেষ্টা করব যে কখন সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে, কখন পিছনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। চলো, এটার জন্য আমি তোমাদেরকে একটা বক্স দেখাই একটু। এই বক্সটা মাথায় রাখবা, তাহলে মাথার ভিতর সবকিছু থাকবে ইনশাআল্লাহ। আর যেভাবে 8টা ম্যাথ করে দিলাম, আশা করি এই আপেক্ষিক বেগের প্রথম দিন থেকে যে লেকচার করতেছি, এই লেকচার থেকে শুরু করে তুমি যদি আজকের দিনের লেকচার পর্যন্ত দেখো, তুমি বৃষ্টি ছাতার কোনো অঙ্কতে আটকিবা না ইনশাআল্লাহ। একটা অঙ্কতেও তুমি আটকিবা না। ঠিক আছে? এখন একটু খেয়াল করো, দেখো আমরা একটা বক্স মনে রাখার চেষ্টা করব। শিমুল, শিমুল, তো দেখো আমরা একটা বক্স একটু মনে রাখার চেষ্টা করি। দেখো, তাহলে আমার সাথে সাথে এভাবে বক্স অঙ্কন করো। দেখো, দেখো আরোহীর অবস্থা, আরোহীর অবস্থা, আরোহীর বেগের দিক, বাতাসের বেগের দিক, বেগের তুলনা, যেদিকে হেলিয়ে ছাতা ধরবে। দেখো, তাহলে এই যে বক্সটা, এই বক্সটা আমরা দেখতেছি বাতাস উপস্থিত আছে, বাতাস আছে এটার জন্য, প্রকৃতিতে যদি বাতাস থাকে। আরোহী যদি স্থির দাঁড়িয়ে থাকে, স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু প্রথমটা আমরা দেখছিলাম মনে আছে তোমাদের? পূর্বমুখী একটা আরোহী। বাতাসের বেগের দিক কোন দিকে ছিল? পূর্ব হতে পশ্চিম, পূর্ব হতে পশ্চিম।
বেগের তুলনা বলতে বাতাসের বেগ আছে কিন্তু আরোহী যে আছে এর বেগটা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন দিকে ধরছিলাম দেখো, বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছে, উলম্বভাবে বৃষ্টি পড়তেছে। তাহলে বাতাস আর বৃষ্টি এই দুটা লব্ধি বেগ কি হবে, তির্যক ভাবে আসবে। তাহলে তুমি যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে যাও তোমাকে কি করতে হবে, উলম্বের সাথে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখছিলাম সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে, সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এত কিছু না লেখি, এটা কোন দিকে হেলিয়ে ছাতা ধরবে, সামনের দিকে। ঠিক আছে, জাস্ট সামনের দিকে লিখে রাখো তাহলেই হবে, সামনের দিকে। ব্যক্তি আবার স্থির ছিল কিন্তু এবার পশ্চিমমুখী হয়ে স্থির ছিল। দেখো, বাতাস যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, ব্যক্তি পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে আছে, তার মানে বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে হয়ে দাঁড়িয়ে আছে, মুখটা সেই দিক করে দাঁড়িয়ে আছে, পূর্ব থেকে পশ্চিম দিকে। এটা ছিল বাতাসের বেগের দিক। বাতাসের বেগের দিকে সে কি আছে বলতো, মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে বাতাস তো আমাদের সবসময় পূর্ব হতে পশ্চিম দিকে যাচ্ছিল, অর্থাৎ এখানে আমাদের ভিএ আছে, মানে বাতাসের বেগ আছে কিন্তু আমাদের ব্যক্তি যে ছিল সে কি ছিল বলতো, স্থির ছিল। এক্ষেত্রে তাকে কোন দিকে হেলে ছাতা ধরতে হচ্ছে, পিছনের দিকে, পিছনের দিকে। 2 নম্বর অঙ্কটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবা। এবার ব্যক্তিটা আর স্থির নাই, ব্যক্তিটা এবার কি হয়েছে বলতো, গতিশীল হয়েছে। গতিশীল হয়েছে, ব্যক্তি কোন দিকে গতিশীল, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম। বাতাস তো সবসময় পূর্ব থেকে পশ্চিম দিকে আছে। তাহলে আমাদের 3 নাম্বার যে অঙ্ক ছিল ওখানে দেখো ব্যক্তির বেগটা বাতাসের বেগের থেকে বেশি ছিল, ব্যক্তি ছিল 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে ব্যক্তিকে সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হইতো, সামনের দিকে। ব্যক্তি গতিশীল, কোন দিকে গতিশীল, পূর্ব থেকে পশ্চিম দিকে, বাতাসও যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। ব্যক্তির বেগ এবং বাতাসের বেগ কি বলতো, সমান হয়েছিল। তাহলে এক্ষেত্রে কি হয়েছে বলতো, উলম্ব ভাবে ছাতা ধরতে হয়েছিল, ব্যক্তিকে উলম্ব ভাবে ছাতা ধরতে হয়েছিল, একটা আরেকটাকে মিনিমাইজ করে দিয়েছিল। ব্যক্তি গতিশীল, পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছে, ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম দিকে গতিশীল, আর বাতাসও পূর্ব থেকে পশ্চিম দিকে একই দিকে যাচ্ছে, কিন্তু ব্যক্তির বেগ বাতাসের বেগের থেকে কি বলতো কম। এক্ষেত্রে আমরা দেখছিলাম পিছনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হয়েছিল, পিছনের দিকে। 6 নম্বর অঙ্ক যেটা আমরা দেখছিলাম, ব্যক্তি গতিশীল কিন্তু ব্যক্তি এবার পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল, বাতাস তো পূর্ব থেকে পশ্চিম দিকে। ব্যক্তির বেগ বাতাসের বেগের থেকে বেশি ছিল, তাও সামনের দিকে হেলিয়ে ছাতা ধরছিল। গতিশীল, কোন দিকে গতিশীল ব্যক্তিটা, পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। ব্যক্তির বেগ বাতাসের বেগের কি ছিল বলতো, সমান ছিল, তাও সামনের দিকে হেলে ছাতা ধরছে। ব্যক্তি গতিশীল, পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল ব্যক্তি, আর বাতাস যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। ব্যক্তির বেগ বাতাসের বেগের থেকে কি ছিল বলো, কম ছিল, তাও কি করছে বলতো, সামনের দিকে হেলে ছাতা ধরছে। একটু মনোযোগ দাও, দেখো যখন ব্যক্তি যাচ্ছিল পশ্চিম থেকে পূর্ব দিকে আর বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে, তার মানে এই 3টা কেস বিপরীত, বিপরীত দিকে, বিপরীত দিকে। আবার দেখো যখন স্থির ছিল তখনও পূর্ব থেকে পূর্বমুখী ব্যক্তি, মানে বাতাস যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে আর ব্যক্তিটা মুখী হয়ে কোন দিকে দাঁড়িয়ে আছে, পূর্বমুখী। বাতাস যাচ্ছে এদিকে, ব্যক্তি দাঁড়িয়ে আছে পূর্বমুখী হয়ে, তার মানে বাতাস এবং ব্যক্তি পরস্পরের কোন দিকে বলতো, বিপরীত দিকে। এটাও ছিল বিপরীত। দেখো, তাহলে বাতাসের বেগের দিক আর ব্যক্তির দিকটা যদি বিপরীত দিকে হয়, তাহলে ব্যক্তি স্থির থাকুক, ব্যক্তি বাতাসের বেগের থেকে বেশি বেগে দৌড়াক, কম বেগে দৌড়াক আর সমান বেগে দৌড়াক, সব সময় সামনের দিকে হেলে কি করতে হয় বলতো, ছাতা ধরতে হয়। সব সময় সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হয়। তাহলে সারমর্ম হলো এইটা, যে ব্যক্তি
বেগ এর দিক, ব্যক্তির বেগের দিক ও বাতাসের বেগের দিক পরস্পর বিপরীত হলে সর্বদা সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। ছাতা ধরতে হবে। এখন ব্যক্তির বেগের দিক আর বাতাসের বেগের দিক যদি পরস্পর বিপরীত দিকে হয়, অর্থাৎ ব্যক্তি যেদিকে যাচ্ছে বা যেতে চাচ্ছে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছে, তার মানে কি সে পূর্ব দিকে যেতে চাচ্ছে, আর বাতাস যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। একটা যদি বিপরীত হয়, স্থির দাঁড়িয়ে থাক, ব্যক্তি বাতাসের বেগের থেকে বেশি বেগে চলুক, সমান বেগে চলুক আর কম বেগে চলুক, সবসময় কি করতে হবে? সামনের দিকে হেলে ছাতা ধরতে হবে। কিন্তু যদি বিপরীত দিকে হয়, ব্যক্তির বেগের দিক আর বাতাসের বেগের দিক যদি বিপরীত হয়, বিপরীত হলে, সংক্ষেপে লিখলাম আমি, বিপরীত হলে মানে কি, ব্যক্তি যেদিকে যাবে বাতাস তার বিপরীত দিকে। দেখো, ব্যক্তি স্থির দাঁড়িয়ে ছিল পশ্চিমমুখী হয়ে, সরি বিপরীত হলে কেন, বিপরীত হলে তো লিখছি, সরি বাবা, একই দিকে হলে, একই দিকে হলে। যদি ব্যক্তি এবং বাতাস দুইটা যদি একই দিকে হয়, দেখো পশ্চিমমুখী হয়ে স্থির দাঁড়িয়ে ছিল, তার মানে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বাতাসও কোন দিকে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিম দিকে, তার মানে একই দিকে। একই দিকে যদি গতিশীল হয় বা যদি স্থির দাঁড়িয়ে থাকে, তাহলে একই দিকে যাচ্ছে, সে যদি স্থির দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ব্যক্তির বেগ যদি কি হয় বলতো, শূন্য হয়, তাহলে পিছনের দিকে হেলে ছাতা ধরবে, পিছনের দিকে। এখন দেখো, ব্যক্তিটা স্থির দাঁড়িয়ে ছিল, তারপর সে একটু কি করতেছে, দৌড়ানো শুরু করছে, কিন্তু এখনো তার বেগটা বাতাসের বেগকে অতিক্রম করে নাই, বাতাসের বেগের থেকে কম, একই দিকে যাচ্ছে, কিন্তু ব্যক্তির বেগটা এখনো বাতাসের বেগ থেকে কম, তাও কোন দিকে হেলে ছাতা ধরতে হবে? পিছনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হবে। 3 নাম্বার, ঠিক আছে। যদি ব্যক্তির বেগ আর বাতাসের বেগটা কি হয়ে যায় বলতো, সমান হয়ে যায়, এখন ব্যক্তি কি করতেছে, তার বেগটা বাড়ায় দিছে, বাড়ায়া এখন ব্যক্তির বেগ আর বাতাসের বেগ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে ব্যক্তির বেগ এবং বাতাসের বেগ যদি সমান হয়ে যায়, তাহলে কি করতে হবে? উলম্ব ভাবে ছাতা ধরতে হবে। 4 নাম্বার, যদি ব্যক্তির বেগটা এভাবে, ব্যক্তি তার বেগ বাড়াচ্ছিল, বাড়াতে বাড়াতে এক সময় ব্যক্তি কি করছে বলতো, বাতাসকে অতিক্রম করে চলে গেছে, একবারে বাতাসকে অতিক্রম করে চলে গেছে, তাহলে মানে বাতাসের বেগ থেকে সে অতিক্রম করতে চলে গেছে, বলতে বাতাসের বেগ থেকে তার বেগটা কি হয়েছে বলতো, বেশি হয়েছে। সেই ক্ষেত্রে তাকে কি করছে বলতো, সামনের দিকে হেলিয়ে ছাতা ধরতে হয়েছে, সামনের দিকে, ঠিক আছে। তাহলে বাতাস এবং ব্যক্তি যদি একই দিকে যদি দেখো, তাহলে এই 4টাকে মনে রাখতে হবে, যে ব্যক্তি স্থির থাকলে পিছনের দিকে, কম হলেও পিছনের দিকে, সমান হলে লম্ব হবে, আর বেশি হলে সামনের দিকে হেলে ছাতা। ক্লিয়ার, বোঝা গেছে? আর যদি বিপরীত দিকে হয়, তাহলে কোনো কিছু দেখার বিষয় নাই, সবসময় কি করতে হবে, সামনের দিকে হেলে ছাতা ধরতে হবে। বেগ বেশি নাকি কম, নাকি স্থির দাঁড়িয়ে আছে, এগুলো নাকি সমান হয়েছে, কোনো কিছু দেখার বিষয় নেই, ঠিক আছে। তাহলে এইটুকু মনে রাখলে আশা করি, এবং যে তোমাদের দুইটা কেসে বাতাস থাকলে বৃষ্টি ছাতার অঙ্ক কিভাবে করতে হয়, বাতাস না থাকলে বৃষ্টি ছাতার অঙ্ক কিভাবে করতে হয়, যে দুইটা কেসে তোমাদেরকে আমি যে এরকম ম্যাথ আসা সম্ভব তার সবকিছু দেখিয়ে দিয়েছি। এগুলো দেখলে আশা করি তোমাকে বৃষ্টি ছাতার অঙ্কতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।